আসসালামু আলাইকুম। জব শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে বিসিএস এর যে 2 নম্বর চ্যাপ্টার যেটি আছে বাংলাদেশের কৃষি সম্পদ, এখান থেকে পড়াশোনা করব। চেষ্টা করব একটা ক্লাসের ভিতরে সব এই চ্যাপ্টারটা পুরোপুরি কভার করার জন্য। যেহেতু এক ক্লাসে পুরোপুরি এই পুরো চ্যাপ্টার কভার করব, সেই ক্ষেত্রে ক্লাসের ডিউরেশনটা অনেক বেশি হবে। তাই আশা করব আপনারা ধৈর্য সহকারে পুরোটা ক্লাস দেখবেন, নিশ্চয়ই উপকৃত হবেন। প্রথমে আমরা যেটা দেখবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। আমি এখানে যে বইটা ফলো করছি আপনারা নিশ্চয়ই বই ডায়াগ্রাম দেখে বুঝে গেছেন, এটা হচ্ছে বেসিক ভিউ, যেটা নাইম হোসেনের। আমি এই বইটা ফলো করে মোটামুটি যেহেতু আলাদা করে শিট বা পিডিএফ তৈরি করার মতো টাইম হাতে নাই, সেই ক্ষেত্রে আমি বইটা ফলো করে যতটা এই রিলেটেড লেকচার আছে আমি চেষ্টা করবো আদার্স জায়গা থেকেও এখানে ইনক্লুড করার। তো আমাদের প্রথম যেটা আছে যে বাংলাদেশের মৎস্য প্রজাতির গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। এটি মূলত বাংলাদেশে যে কৃষি বিশ্ববিদ্যালয় যেটি আছে সেখানে যে মৎস্য গবেষণা কেন্দ্রে যে গবেষণা ইনস্টিটিউট সেটি অবস্থিত। তবে এর আন্ডারে 5টি কেন্দ্র আছে। এর মধ্যে আমরা যদি স্থানগুলো একটু দেখি, যে স্বাদুপানির যেটি সেটি ময়মনসিংহে, নদী কেন্দ্র যেটা নদী কেন্দ্রিক সেটা হচ্ছে ফরিদপুরে, লোনাপানি যেহেতু খুলনা অঞ্চলটা লোনা অঞ্চল, তো এই অঞ্চলে খুলনাতে হচ্ছে লোনাপানির যে কেন্দ্র সেটি, সামুদ্রিক মৎস্য এবং প্রযুক্তি কেন্দ্র যেহেতু সমুদ্রর সঙ্গে আমাদের কক্সবাজার জড়িত, বা কক্সবাজার যেহেতু সামুদ্রিক এলাকা তাই সামুদ্রিক মাছ ও প্রযুক্তি কেন্দ্র হচ্ছে কক্সবাজার। আর বাগেরহাটে প্রচুর পরিমাণে চিংড়ি উৎপাদন হয়, যেহেতু এখানে লোনা অঞ্চল খুলনার একটা অঞ্চল, তো এই ক্ষেত্রে চিংড়ি উৎপাদনের জন্য বাগেরহাট বিখ্যাত। তো এখানে আমরা আরো এইভাবে মনে রাখতে পারি, যেহেতু চিংড়িকে গলদা চিংড়ি যেটা সেটাকে বলা হয় হচ্ছে ব্ল্যাক টাইগার, তো সেই ক্ষেত্রে বাগেরহাট টাইগার এভাবে মনে রাখা যায়। তো আমরা এখানে দেখলাম যে আমাদের 5 ধরনের মৎস্য গবেষণা ইনস্টিটিউট আছে। স্বাদুপানিটা ময়মনসিংহ, নদী কেন্দ্রিক ফরিদপুর, লোনাপানি খুলনা, সামুদ্রিক কক্সবাজার এবং চিংড়ি হচ্ছে বাগেরহাট। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য বর্তমানে লাস্ট যেটা আছে পরীক্ষার আগে দেখে যাবেন, এটা বারবার যেহেতু আপগ্রেড হচ্ছে এটা আমরা স্কিপ করে গেলাম। পরবর্তীতে যেটা আছে যে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত, এটা ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। আর বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট সেটি হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। বাংলাদেশের জুম চাষ হয় কোথায়? জুম চাষ বেসিক্যালি যে আমাদের যে 3টা পার্বত্য অঞ্চল আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এই অঞ্চলগুলোতে জুম চাষ হয়। হ্যাঁ, এখানে আরো একটা জিনিস মনে রাখা উচিত যে এই জায়গাগুলোতে যে আমাদের নির্বাচনের একটা করে আছে, একটা করে সংসদীয় আসন আছে। তো আমাদের জুম চাষ করা হয় যে অঞ্চলগুলোতে, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এগুলোতে যে একটা করে সংসদীয় আসন আছে। আর 1 নম্বর যে সংসদীয় আসন সেটি আছে পঞ্চগড়ে। এরপরে আসে আমাদের বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? মৌলভীবাজারে। আমাদের বাংলাদেশের টোটাল চা বাগান আছে 167টি। এর মধ্যে মৌলভীবাজারে আছে হচ্ছে সর্বাধিক 90টি এবং হবিগঞ্জে আছে 25টি। আর এছাড়াও আমাদের যে চা জাদুঘর সেটি আছে শ্রীমঙ্গলে। আর এছাড়াও প্রথম চা বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় মালনীসরাই 1954 সালে। 2022 সাল থেকে চা শ্রমিকদের মজুরি 170 টাকা করে নির্ধারণ করা হয়েছে। নির্মিত কোন সালে কৃষি শুমারি হয়নি? কৃষি শুমারি যদি আমরা খেয়াল করি, যে কৃষি শুমারি হয় প্রথম হচ্ছে 1977 সালে, আর পূর্ণাঙ্গ কৃষি শুমারি হয় 2008 সালে। এছাড়াও বাংলাদেশে মোট 6টা কৃষি শুমারি হয়েছে এখনো পর্যন্ত। তো এর মধ্যে স্বাধীন বাংলাদেশে হয়েছে 5টা আর একটা পূর্ব পাকিস্তান আমলে। তো স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম কৃষি শুমারি হয় 1977 সালে। কিন্তু যদি বলা হয় যে স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কখন, তখন সেটি উত্তর হবে 1973 সাল। আমাদের সর্বশেষ 22-এর যে আদমশুমারিটা হলো বা জনশুমারি, এখানে কিন্তু কৃষি শুমারি হয়নি। সর্বশেষ কৃষি শুমারি হয়েছে 2019 সালে। কৃষি শুমারি সালগুলো, যেহেতু এখানে সরাসরি সাল জিজ্ঞাসা করছে যে কোন সালে হয়নি, তাই আমরা যদি 6টা সাল একবার পড়ে ফেলি মনে মোটামুটি থেকে যাবে। 1960 সালে স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরবর্তীতে হয়েছে 5টা: 1977, 1983, 1984, 1996, 2008 এবং 2019 সালে। আর স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষি শুমারি হয় 1977 সালে, আর প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি হয় 2008 সালে। বলাকা কোন প্রকারের ফসল? বলাকা মূলত একটি গমের জাত। গমের যে জাতগুলো আছে দোয়েল, সোনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন ইত্যাদি হচ্ছে উন্নত জাতের ফসলের নাম, যেগুলো হচ্ছে গমের জাত। তাহলে গমের জাতগুলো কোনগুলো আছে? দোয়েল, সোনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন ইত্যাদি। আচ্ছা, আমি এখানে একটা বলতে চাই যে যারা এই যে ফসলের জাতগুলো মনে রাখতে পারেন না, তারা P2O এর যে P2A এই ধরনের দেখবেন যে একটা চ্যানেল আছে, এই চ্যানেলে একটা সুন্দর একটা ভিডিও দেওয়া আছে আরেফিন স্যারের, ওই ভিডিওটা দেখতে পারেন। সেখানে ছবি দিয়ে এবং ছন্দাকারে খুব গুছিয়ে দেওয়া আছে, যেটা আপনাদের মনে রাখতে খুব সহযোগিতা করবে। তো আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। উন্নত জাতের ফসলের নাম মনে রাখার কৌশল। এক ক্লাসে মোটামুটি আপনারা সব ধরনের জাত মনে রাখার মতো অনেকগুলো কৌশল পেয়ে যাবেন। চলেন আমরা পরবর্তীতে কিছু ধানের উন্নত জাত দেখে নেই। নারিকা অন, ময়না, ইরাটম, বাংলামতি, বিপ্লব, আশা, হীরা ইত্যাদি হচ্ছে ধানের উন্নত জাত। পাটের উন্নত জাত হচ্ছে তোষা এবং রবি অন। আর যে
যে টমেটোর উন্নত জাত মানিক, রতন এবং মিন্টো। এখানে যে নামগুলো আছে সবগুলো দেখেন ছেলেদের নাম। টমেটোর উন্নত জাত কি? মানিক, রতন আর মিন্টো। এরপরে আসে কি ম্যানিলা। ম্যানিলা কোন জাতের ফসলের উন্নত জাত? ম্যানিলা মূলত তামাকের উন্নত জাত, তবে তামাকের আরো কিছু উন্নত জাতের নাম আছে সুমাত্রা, মতিহারি এবং হচ্ছে জাতি। সুমাত্রা, মতিহারি এবং জাতি এইগুলো হচ্ছে তামাকের উন্নত জাতের নাম। তুলার উন্নত জাতের নামের মধ্যে আছে রূপালী এবং ডেলফোস। পেয়ারার উন্নত জাতের নামের মধ্যে আছে কাজী, এটা আমাদের খুবই পরিচিত, কাজী পেয়ারা, বাড়িটু ইত্যাদি। আর তরমুজের দুইটা জাত আছে, একটা পদ্মা আর একটা মধুবালা। মধুবালা যেটা সেটা হচ্ছে হলুদ জাতের যে তরমুজ, সেটার নাম হচ্ছে মধুবালা। আর পদ্মা এমনি যে তরমুজের জাত সেটা। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? এটা আপডেট যে তথ্যটা সেটা একটু খেয়াল করবেন যে সেটা কত আছে। এখানে যেটা দেওয়া আছে এই অনুযায়ী নেয় যে 88.29 লক্ষ হেক্টর। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি? এখানে যদি আমরা একটু যে সংক্ষিপ্ত যে রূপগুলো আছে সেগুলো যদি একটু ব্রড করে পড়ি তাহলে বোঝা যাবে যে কোনটা আছে। প্রথমটা যদি আমরা বাড়ির ফুল মিনিং যদি দেখি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, তার মানে এটা হচ্ছে গবেষণা কেন্দ্র। তা এটা তাহলে বীজ উৎপাদন করবে না। এরপরে 2 নম্বরে আসি, এটা যেটা হচ্ছে আছে বাড়ি যেটা আছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, সরি বিডি হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, তার মানে এটা ধান গবেষণা ইনস্টিটিউট। পরে যেটা আছে বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, যেটা মূলত উন্নত ফলনশীল জাতের ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ এবং সরবরাহের সার্বভৌমত্ব ব্যবহার করে থাকে। আর বিআইডিসি হচ্ছে বাংলাদেশের এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো এখান থেকে সবগুলোর ফুল ফর্মও আসতে পারে, আবার কোনটা কোন ধরনের প্রতিষ্ঠান সেটাও আসতে পারে। তাহলে বাড়ি কোন ধরনের প্রতিষ্ঠান? এটা হচ্ছে ফসল গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান। বিনা পরমাণু কৃষি ভিত্তিক, অর্থাৎ কৃষিতে পরমাণু রিলেটেড যে গবেষণাগুলো হয় সেটার কাজ করে হচ্ছে বিনা। বীজ উৎপাদন, সংরক্ষণ এবং সরবরাহ করে বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, নিউক্লিয়ার কর্পোরেশন। বাড়ি ধান নিয়ে গবেষণা করে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এই বাড়ি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাড়ি প্রতিষ্ঠিত হয় 1970 সালে। আর এই বাড়ি যেটি এটি অবস্থিত হচ্ছে জয়দেবপুর, গাজীপুরে। যেহেতু বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে জয়দেবপুর, গাজীপুরে। আর যেটা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট সেটা ম্যানিলা, ফিলিপাইনে অবস্থিত। কৃষিক্ষেত্রে রবির মৌসুম কোনটি? রবির মৌসুম মূলত শীতকালীন যে মৌসুম সেটা। আর এই মৌসুমটা হচ্ছে কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে 2টি মৌসুমে ভাগ করা হয়, একটা রবি মৌসুম আর একটা খরিফ মৌসুম। রবি মৌসুম মূলত কার্তিক থেকে ফাল্গুন মাস এবং চৈত্র থেকে আষাঢ়, শ্রাবণ থেকে আশ্বিন হচ্ছে খরিফ মৌসুম। খরিফ মৌসুম আবার 2 ভাগে, একটা হচ্ছে চৈত্র থেকে আষাঢ় আর শ্রাবণ থেকে আশ্বিন। এই দুইটা সময় হচ্ছে খরিফ মৌসুম। তাছাড়া রবি শস্য হচ্ছে শীতকালীন শস্য, আর খরিফ শস্য সেটি হচ্ছে গ্রীষ্মকালীন শস্য। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? ফরিদপুরে। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুরে। আর এই যে ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা, এই 3টা জেলাকে একসঙ্গে বলা হয় পাট বলয়। একক বৃহত্তম জেলা হিসেবে যদি বলা হয় যে কোন জেলায় পাট উৎপন্ন হয় তাহলে সেটাকে বলা হবে ফরিদপুর। জাতীয় পাট দিবস কবে? জাতীয় পাট দিবস হচ্ছে 6 মার্চ। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান আছে? কৃষি খাতে। আর এখানে আমাদের যেটা দেখে নিতে হবে যে বাংলাদেশের অর্থনীতিতে কোন খাতের অবদান কত। এখানে যে তথ্যটা দেওয়া আছে এটা যে সালে আপনি দেখতেছেন ভিডিওটা সেই সালে যে তথ্য থাকবে সেই তথ্যটা একটু দেখে নেবেন। অর্থনৈতিক সুমারির যে কৃষি খাতের অবদান কত, শিল্প খাতের অবদান কত। যেমন পরবর্তী যে কোশ্চেনটা আছে এটা দেখেন 29তমতেও একই কোশ্চেন আসছে, 26তমতে আসছে যে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত। এই কোশ্চেনটার জন্য আমরা যে অর্থনৈতিক সমীক্ষা 2025 যেটা আছে এখান থেকে দেখে নেব যে জিডিপিতে প্রবৃদ্ধির হারে কার অবদান কত আর প্রবৃদ্ধির হার কত। যেমন আমরা যদি দেখি জিডিপি প্রবৃদ্ধির হারে অবদান, কৃষির অবদান 10.94%, শিল্পের অবদান 37.44% এবং সেবার অবদান 51.62%। আমরা আবার একবার মনে রাখি যে কৃষির অবদান 10.94%, শিল্পের অবদান 37.44% আর সেবা খাতের অবদান 51.62%। কিন্তু যদি বলে প্রবৃদ্ধির হার কত, আচ্ছা অনেক সময় হতে পারে কি এইগুলো তো মনে রাখা একটা টাফ জিনিস, তারপরে আবার আরেকটা জিনিসে গুলাতে পারে যে অবদান কোনটা আর হার কোনটা। খেয়াল রাখবেন অবদান সাধারণত বেশি আর হার মানে কি কোনো কিছু শতকরা কত অংশ সেটা। তাহলে জিডিপির প্রবৃদ্ধিতে মোট হার কত? প্রবৃদ্ধির হার 3.97%। জিডিপি প্রবৃদ্ধির মোট হার হচ্ছে 3.97%, যে ক্ষেত্রে কৃষির প্রবৃদ্ধির হার হচ্ছে 1.79%, শিল্পের প্রবৃদ্ধির হার
4.34%, সেবার প্রবৃদ্ধির হার হচ্ছে 4.51%। এখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে যে জিডিপিতে প্রবৃদ্ধির হার কত, প্রবৃদ্ধির হার হচ্ছে 3.97%। কিন্তু যে অবদানের জন্য আলাদা আলাদা প্রত্যেকটা খাতকে মনে রাখতে হবে। জিডিপিতে প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখে হচ্ছে সেবা খাত 51.62%, তারপরে রাখে শিল্প খাত 37.44%, এবং তারপরে হচ্ছে সর্বশেষ যার অবদান সেটা হচ্ছে কৃষি খাতের অবদান, আর সেটা হচ্ছে 10.94%। তো এটা ছিল আমাদের অর্থনৈতিক সমীক্ষা 2025। জুম চাষ হয় কোথায়? জুম চাষ হয় পার্বত্য 3টা অঞ্চল, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান কত কেমন? এখানে দেখেন ক্রমহ্রাসমান হবে। আমরা যেমন আগের যে কোশ্চেনটা দেখলাম 22-23 অর্থ বছরে ছিল 11.20%, বাট যখন হচ্ছে এই বছরের অর্থ বছরে কত আসছে 10.94%। তাহলে আগের যেটা ছিল তার থেকে এটা কি হয়েছে, কমে গেছে না? তাহলে এই যে জিডিপি প্রবৃদ্ধির হার, কৃষি খাতের অবদান, এটা আসলে ক্রমে হ্রাসমান, অর্থাৎ পরপর কমে যাচ্ছে। এরপরে যদি দেখি যে আলুর একটি জাতের নাম হচ্ছে ডায়মন্ড। এমন আরো কয়েকটা আলুর জাতের নাম আমরা যদি দেখি, কার্ডিনাল, অর্ডিনাল, তারপরে হচ্ছে লাল কাঠি, এই ধরনের যে জাতগুলো আছে সেগুলো হচ্ছে আলুর জাতের নাম। এছাড়া ড্রামহেড হচ্ছে বাঁধাকপির জাতের নাম। রূপালী ও ডেলফোজ হচ্ছে তুলার জাত, রূপালী এবং ডেলফোজ তুলার জাত। ড্রামহেড হচ্ছে বাঁধাকপির জাত। আলু উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে বগুড়া, আলু উৎপাদনের শীর্ষ জেলা বগুড়া। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে পাবনা, পেঁয়াজ পাবনা। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন ধান? বাংলাদেশে সাধারণত বোরো ধান, যেটা অর্থাৎ বর্ষাকালীন যে ধানটা, সেটা সবচেয়ে বেশি উৎপাদিত হয়। বাংলাদেশে রোপা আমন কাটা হয় অগ্রহায়ণ থেকে পৌষ মাসে, অগ্রহায়ণ পৌষ মাসে সাধারণত রোপা আমন কাটা হয়। বোরো ধানের মৌসুম হচ্ছে অগ্রহায়ণ থেকে চৈত্র মাসের দিকে, অর্থাৎ রোপা আমন কাটার পরেই তারপরে হচ্ছে বোরো ধান রোপণ করা হয়। আর বাংলাদেশে সবচেয়ে বেশি বোরো ধান উৎপন্ন হয়। অগ্নিশ্বর কোন ফসলের জাত? অগ্নিশ্বর মূলত কলার জাত। বীরজবা, অগ্নিশ্বর, তারপরে কানাইবাসী, মোহনবাসী, অমৃতসাগর, অগ্নিশ্বর, সিঙ্গাপুরি, এগুলো হচ্ছে কলার জাত। আর তারপরে সাদা, তোষা, মেস্তা, এগুলো হচ্ছে পাটের জাত। রূপালী, ডেলফোর্স, এগুলো তুলার জাত। ড্রামহেড বাঁধাকপি, ডায়মন্ড, কার্ডিনাল, অর্ডিনাল, এগুলো হচ্ছে আলুর জাত। আর মানিক, রতন, মিন্টো, এগুলো হচ্ছে টমেটোর জাত। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান লাভ করেছে? 80-র দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান লাভ করেছে। বর্ণালী এবং শুভ্রা, বর্ণালী এবং শুভ্রা কিসের জাত? এটি মূলত গমের জাত। এছাড়াও আমরা যদি গমের উন্নত আরো কিছু জাতের নাম দেখি, তাহলে দোয়েল, সোনালিকা, বলাকা, আকবর, এগুলো হচ্ছে গমের উন্নত জাত। আমের উন্নত জাতের মধ্যে আছে ইলামতি, মহানন্দা, মোহনভোগ, ল্যাংড়া, হিমসাগর। এই কোশ্চেনটা আসছিল যে মহানন্দা নদী ছাড়া অন্য কিসের নাম? মহানন্দা নদী ছাড়া আমের জাতের নাম। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? কুষ্টিয়া বিলেট নামে পরিচিত। বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কোনটিকে? হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে। আর এছাড়া ইলিশ হলো জলের রূপালী শস্য, আর পাট হলো গোল্ডেন ফাইবার, চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড। সোনালিকা এবং আকবর বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম? আমরা একটু আগে দেখলাম সোনালিকা, আকবর, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, দোয়েল, বরকত, বলাকা, জোপাটিকা, ইনিয়া, 66 প্রভৃতি হচ্ছে গমের জাতের নাম। আর আবার নামগুলো বলে ফেলে, সোনালিকা, আকবর, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, দোয়েল, বরকত, বলাকা, জোপাটিকা, ইনিয়া, 66 হচ্ছে গমের জাতের নাম। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাদের এই যে ইগুলো মনে রাখতে অসুবিধা হচ্ছে বা মনে থাকে না নামগুলো, তারা প্লিজ P2A এর আরিফিন স্যারের ক্লাসটা দেখে নেবেন ইউটিউবে, সেটা ফ্রি। ওই ক্লাসটা দেখার পরে আশা করি এখানে আপনাদের কোনো সমস্যা থাকবে না মনে রাখার ক্ষেত্রে। স্যার সুন্দরভাবে পড়াইছেন। এরপরে আমরা যদি দেখি যে বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ঈশ্বরদী, পাবনায়। গোপালগঞ্জের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়। আর যেহেতু এই ইস্যু গবেষণা ইনস্টিটিউট যেটি অবস্থিত সেটার নাম হচ্ছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, যেটি পাবনায় অবস্থিত। অন্যদিকে গম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত দিনাজপুরে। গম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দিনাজপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আবারও সেই ধরনের কোশ্চেন। একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ময়মনসিংহে। আর এর আন্ডারে 5টি গবেষণা ইনস্টিটিউট আছে। আমরা দেখছি যে নদীর মাছ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে চাঁদপুরে, সামুদ্রিক মাছ হচ্ছে কক্সবাজার, চিংড়ি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বাগেরহাটে। আর এরপরে যেটা আছে যে লোনা পানির মাছ গবেষণা ইনস্টিটিউট সেটি হচ্ছে খুলনাতে। আর স্বাদু পানির যে মাছ গবেষণা ইনস্টিটিউট সেটি হচ্ছে ময়মনসিংহে। এরপরে আসি ইরাটম কি? ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান। ইরাটম কোন জাতের ধান? উন্নত জাতের ধান। আমরা এখানে যখন হচ্ছে বিনা সম্পর্কে পড়ছিলাম যে বাংলাদেশের পরমাণু যে গবেষণা ইনস্টিটিউট সেটার নাম হচ্ছে বিনা। এই বিনা কর্তৃক এই ইরাটম যে ধানের জাত এটি উদ্ভাবিত হয়েছে। আর এছাড়াও আমাদের যে বিনা মূলত কি করে? পরমাণু কৃষি নিয়ে গবেষণা করে। বাংলাদেশের কৃষিক্ষেত্রে বলাকা এবং দোয়েল দুটি নাম কিসের সঙ্গে সম্পৃক্ত? উন্নত জাতের গম শস্য।
আমরা একটু আগে দেখলাম যে হচ্ছে গমের অনেকগুলো জাতের নাম পড়লাম, যে আকবর, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, দোয়েল, বরকত, বলাকা, জোপাটিকা, ইনিয়া, ৬৬ প্রভৃতি হচ্ছে গমের উন্নত জাত। আর্থিক বাজেটে কৃষির ভর্তুকির পরিমাণ কত টাকা? এটা বর্তমানে আছে ১৭,২৪১ কোটি টাকা। মানে চলতি বছরে যে আমাদের বর্তমানে যে ২৫-২৬ যে অর্থ বছর চলতেছে, এই অর্থ বছরে আমাদের কৃষি থেকে ভর্তুকির পরিমাণ আছে ১৭,২৪১ কোটি টাকা। তারপরে এই যে তথ্যগুলো, আপডেট তথ্যগুলো আছে, এগুলো একটু ক্রস চেক করে নেবেন। এমন হতে পারে যেহেতু আমি গুগল অথবা আদার্স কোনো বই থেকে দেখে দিচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তো এই তথ্যগুলো ভুল থাকতে পারে। নিজেরা নিজেদের দায়িত্বে যেগুলো কারেন্ট যে তথ্যগুলো সেগুলো সংযোজন করে নেবেন, যে যে বছরে দেখতেছেন ভিডিওটা। এরপরে আমরা ৯ নম্বর যেটা আছে, গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা রাখে? এখানে লর্ড লিথনিট গো। আচ্ছা, এখানে দেখেন গবাদি গো, হ্যাঁ, তো গবাদি পশু উন্নয়নে গো ভূমিকা রাখে, বাকি নাম মনে না রাখলেও চলতেছে। লর্ড লিথ গো গবাদি পশু পালনে ভূমিকা রাখে। এরপরে আমরা যদি আসি যে আমাদের বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? গোচারণের জন্য বাথান আছে 2টি জেলায়, একটা হচ্ছে পাবনা, অন্যটা সিরাজগঞ্জ। পাশাপাশি 2টা জেলা, পাবনা এবং সিরাজগঞ্জ, এই 2টা জেলায় গোচারণের জন্য বাথান আছে। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? এটি সাভারে অবস্থিত। আর সিলেটে হচ্ছে ছাগল প্রজনন খামার অবস্থিত। মহিষ প্রজনন কেন্দ্র অবস্থিত বাগেরহাটে। কুমির প্রজনন কেন্দ্র অবস্থিত ভালুকা, ময়মনসিংহে। আমরা আবার একটু দেখি যে হরিণ প্রজনন যে কেন্দ্র সেটি অবস্থিত কক্সবাজার। গো প্রজনন যেটা সেটি সাভারে অবস্থিত। মহিষ প্রজনন কেন্দ্র অবস্থিত বাগেরহাটে। ছাগল প্রজনন কেন্দ্র সিলেটে। কুমির প্রজনন কেন্দ্র ভালুকা, ময়মনসিংহে। তাহলে গরু সাভারে অবস্থিত। হরিণ প্রজনন কেন্দ্র কক্সবাজারে অবস্থিত। মহিষ প্রজনন কেন্দ্র বাগেরহাটে। ছাগল প্রজনন কেন্দ্র সিলেটে। কুমির প্রজনন কেন্দ্র ভালুকা, ময়মনসিংহে। বাংলাদেশের জিডিপিতে প্রাণী সম্পদের অবদান কত? এখানে বর্তমান সময়ে বাংলাদেশের কৃষিতে প্রাণী সম্পদের অবদান দেখাচ্ছে ১.৮৫%, বা কোনো কোনো জায়গায় সেটা ১.৯০% পর্যন্ত। তাই এখানে যে উত্তরগুলো আছে, এখানে আমরা ১.৮৫ যেটা গতবারের ছিল, আর বর্তমানে যেটা আমরা নেব ১.৯০% বা ১.৮৫% পর্যন্ত। শুধুমাত্র প্রাণী সম্পদের অবদান, হ্যাঁ, কৃষি সম্পদের না। কিন্তু যদি কৃষি সম্পদের সামগ্রিক অবদান বলে যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে কৃষি সম্পদের সামগ্রিক যে অবদান সেটা কত, তাহলে তখন সেটা হবে 10.94%। 10.94%। রপ্তানিতে বর্তমানে প্রাণী সম্পদের অবদান কত, এটা আপডেট তথ্যটা একটু দেখে নেবেন। অ্যাডাল্ট সেল ক্লোন করে যে বিড়াল জন্ম হয়েছে তার নাম কি? ডলি। অ্যাডাল্ট সেল ক্লোন করে কোন দেশে একটি বিড়াল জন্ম হয়? এটি যুক্তরাজ্যে। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? সবচেয়ে বেশি হচ্ছে কৃষি খাতে। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই মাছের পোনা ধরা নিষেধ? রুই মাছ বা কার্প জাতীয় মাছের ক্ষেত্রে এটা হচ্ছে 23 সেন্টিমিটার, কিন্তু যদি জাটকা ইলিশ আছে সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারের কম যদি ইলিশ ধরা হয় তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। আর 23 সেন্টিমিটারের নিচে যদি কার্প বা রুই জাতীয় মাছের পোনা ধরা হয় তখন সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। এটা মৎস্য সংরক্ষণ আইনে এটি উল্লেখ করা আছে। বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে, এটা বর্তমানে কত একটু দেখে নেবেন। আর একটি কাঁচা পাটের গাইটের ওজন কত? কাঁচা পাটের গাইটের ওজন হচ্ছে 4.5 মণ। কাঁচা পাটের গাইটের ওজন হচ্ছে 4.5 মণ বা 4.5 মণ। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? ঝিনাইদহ জেলা। আর পাট চাষের জন্য উপযোগী হচ্ছে ফরিদপুর জেলা। আম চাষের জন্য রাজশাহী। কুষ্টিয়ার জন্য তামাক। এটা কিন্তু উপযোগী, বিখ্যাত না কিন্তু, হ্যাঁ। সবচেয়ে বেশি আম জন্মায় রাজশাহী অঞ্চলের আবহাওয়াতে ভালো, কিন্তু আম চাষের জন্য কোন জেলা সবচেয়ে বেশি আম জন্মায় সেটা একটু জানাবেন। এরপর আছে যে আমাদের ধান চাষের জন্য ময়মনসিংহ, চার জন্য মৌলভীবাজার, গম চাষের জন্য ঠাকুরগাঁ। পরবর্তী যেটা আছে অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীরজবা, এগুলো কি জাতীয় ফলের নাম? এগুলো হচ্ছে সবগুলো কলার নাম। আমাদের যেহেতু প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সেগুলো পড়া শেষ, এখন আমরা ঢালাওভাবে ভিতরের তথ্যগুলো দেখব। কৃষিতে নিয়োজিত জনশক্তির পরিমাণ 45.33% বা 45.40%, অর্থাৎ 45% থেকে বেশি পরিমাণ জনশক্তি আমাদের কৃষিতে সংযুক্ত আছে। এরপরে আমাদের জিডিপিতে কৃষির অবদান দেখলাম যে এটা হচ্ছে গত বছরে ছিল 11.20%, আর এবছরে যেটা সেটা দেখলাম আমরা 10.94%। কৃষিতে ভর্তুকির পরিমাণ দেখলাম 17,241%। দেশের সবচেয়ে কৃষি নির্ভর পরিবার আছে বরিশাল বিভাগে, আর সবচেয়ে জমিহীন যে পরিবার, এই ধরনের পরিবারের সংখ্যা বেশি আছে ঢাকা বিভাগে। এখন যদি আমরা কৃষি শুমারি সম্পর্কে দেখি যে বাংলাদেশে এখনো পর্যন্ত কৃষি শুমারি হয়েছে 6টা। এর মধ্যে হচ্ছে সর্বপ্রথম কৃষি শুমারি হয় 1960 সালে। প্রথম কৃষি শুমারি
শুমারি কত সালে হয়? 1977 সালে। আর মনে রাখতে হবে আমাদের যে পূর্ণাঙ্গ যে কৃষি শুমারি সেটা হয় হচ্ছে 2008 সালে, এবং সর্বশেষ পূর্ণাঙ্গ কৃষি শুমারি হচ্ছে 2019 সালে। এরপরে আমরা যদি আসি যে আমাদের কৃষি শুমারি 2019-এর যে তথ্যগুলো এখানে দেওয়া আছে সেটা আমরা একটু খেয়াল করবো যে এই কৃষি শুমারি পরিচালনা করে BBBS অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আর এটি পরিচালনা করা হয় বিশ্ব খাদ্য কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের নির্দেশনায়। 2019 সালের যে কৃষি শুমারি হয় সেটার যে স্লোগান ছিল কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। আমাদের এখান থেকে আমরা দুইটা শব্দ মনে রাখতে পারি, সফল সমৃদ্ধ। সফল সমৃদ্ধ অর্থাৎ কৃষিতে যদি আমরা সফলভাবে চাষাবাদ করতে পারি তাহলে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে পারবো। তাহলে 2019 সালে যে কৃষি শুমারি ছিল তার সেটা স্লোগান মনে রাখতে আমরা দুইটা শব্দ মনে রাখতে পারি, সফল সমৃদ্ধ। এরপরে আমরা দেখি যে বাংলাদেশের কৃষি শুমারি অনুযায়ী মোট খানা আছে 3,55,30,180টি, ভূমিহীন খানা আছে 4,30,000। আর এখানে আমাদের গ্রামে কতজন বাস করে, শহরে এত দরকার নেই। আচ্ছা, সর্বোচ্চ ভূমিহীন খানা আছে কোন জায়গায়? ঢাকা বিভাগে। আর সবচেয়ে মৎস্যজীবী খানা আছে বরিশাল বিভাগে। হ্যাঁ, তাহলে সবচেয়ে এখানে মনে রাখা যায় যে নদী আইতে খাল যাইতে খাল মুগবাড়ি বরিশাল, অর্থাৎ হচ্ছে বরিশালে অনেক বেশি নদ নদী আছে যার কারণে এখানে মৎস্যজীবীদের বসবাসটা বেশি। আর তাছাড়া বরিশাল অলের কিছু জায়গায় একেবারে সমুদ্র তীরবর্তী থাকায় এখানে মৎস্যজীবীরা সবচেয়ে বেশি আছে। আর ভূমিহীন যারা আছে তারা হচ্ছে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। আবাদযোগ্য জমির পরিমাণ কত? আবাদযোগ্য জমির পরিমাণ হচ্ছে 1,86,36,434 একর বা 88.29 লক্ষ হেক্টর। এইখানে যে তথ্যটা দেওয়া আছে এটা বাংলাদেশ যে কৃষি বাতায়ন যে তথ্য সেখান থেকে গ্রহণ করা। তো এখান থেকে ওইখানে আপডেট তথ্য নেই, এটা 19-এর তথ্যই দেওয়া আছে, তারপরে নতুন কোনো তথ্য ওখানে যোগ করা নাই। বাংলাদেশ কৃষি পরিসংখ্যান 2023 এখানে আছে। এখানে 25-এরটা একটু দেখে নেবেন যে আবাদযোগ্য জমির পরিমাণ কত, একই আছে যেহেতু ওখানে আপডেট করি নাই, 88.23%। বাকি এখানে দরকার নেই। এরপরে আমরা যেটা দেখবো যে জমির পরিমাপ অনুযায়ী আমাদের যে কৃষক যারা আছে তাদেরকে যেভাবে ভাগ করা হয়, কৃষকদেরকে মূলত 5 শ্রেণীতে ভাগ করা হয়। ভূমিহীন যারা আছে 0.00 থেকে 0.049 একর জমি আছে যাদের, তাদেরকে বলা হয় ভূমিহীন। এবার 0.05 থেকে 1.4 একর জমি যারা আছে তাদেরকে বলা হয় প্রান্তিক চাষী। ক্ষুদ্র চাষী তাদেরকে বলা হয় যাদের 1.5 একর থেকে 2.49 একর অর্থাৎ হচ্ছে 2.5 একর, 1.5 থেকে 2.5 একর জমি আছে তাদেরকে ক্ষুদ্র চাষী বলা হয়। মাঝারি চাষী বলা হয় তাদেরকে যাদের 2.5 একর থেকে 7.49 একর জমি আছে তাদেরকে মাঝারি চাষী, এবং যাদের 7.50 একর বা তার বেশি জমি আছে তাদেরকে বলা হয় বড় চাষী। তো এখানে আমাদের জমির যে লিমিটেশন আমরা এখানে খেয়াল করতেছি যে প্রথমে একদম 0.05 একরেরও নিচে যাদের তাদেরকে ভূমিহীন বলা হয়। 0.05 থেকে 1.49 প্রান্তিক চাষী। এই দুইটা একটু মনে রাখতে হবে, এখানে স্টার মার্ক আছে আর এই দুইটা থেকে কোশ্চেনও আসে। তারপরে এখানে একটু মনে রাখতে হবে যে বড় চাষী কাদের বলা হয়? 7.5 একরের বেশি জমি হলে তাদেরকে আমরা বড় চাষী বলতে পারি। বাংলাদেশের কৃষি খাতে উৎপাদিত পণ্যগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অর্থকরী ফসল আর একটা হচ্ছে খাদ্যশস্য। যেগুলো আমাদের খাওয়ার জন্য বা হচ্ছে ভরণ পোষণের জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় খাদ্যশস্য, এবং কিছু যেগুলো থেকে আমাদের অর্থ আসে সেগুলোকে বলা হয় হচ্ছে অর্থকরী ফসল। অর্থকরী ফসল আবার হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা সাধারণত বিক্রয়ের উদ্দেশ্যে, আবার কিছু কিছু দেখা যায় যে আমাদের শুধুমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে না, সেগুলো আমাদের দেশে ব্যবহার করাও হতে পারে। যেমন আমাদের যদি খাদ্যশস্য, আমাদের 100% জমির 80%তে খাদ্যশস্য উৎপাদিত হয়, কিন্তু অর্থকরী যে ফসলগুলো আছে এগুলো উৎপাদিত হয় ধান, গম, পাট, তামাক, ডাল, ফল ইত্যাদি। এছাড়াও হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা প্রভৃতিও রপ্তানির জন্য এই অর্থকরী ফসলগুলো উৎপাদিত হয়। এরপরে আসি আমরা আমাদের যে চালের যে বিভিন্ন ধরনের ধান বা খাদ্যশস্য আছে, এর মধ্যে দেখি যে আউশ ধান, আমন ধান আর বোরো ধান। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয় হচ্ছে বোরো ধান। আমরা খেয়াল করতেছি যে বোরো ধান উৎপন্ন হয় 215.34 লক্ষ মেট্রিক টন, এবং এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল যে বাংলাদেশে সবচেয়ে বেশি কোন ধান উৎপন্ন হয়, সেটা হচ্ছে বোরো ধান। পণ্য এবং পণ্যদ্রব্য রপ্তানিতে ফসলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অর্থকরী ফসল আর একটা হচ্ছে খাদ্যশস্য। খাদ্যশস্য যেগুলো, যে সকল শস্য আমাদের খাদ্যের চাহিদা মেটাতে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে খাদ্যশস্য, আর যেগুলো অর্থের চাহিদা মেটাতে বা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে ব্যবহার করা হয় বা উৎপাদন করা হয় সেগুলোকে বলা হয় অর্থকরী ফসল। এখন আমরা দেখবো যে শস্যের বহুমুখীকরণ। শস্যের বহুমুখীকরণ বলতে কি বোঝায়? একই খামার বা কৃষি ক্ষেত্রের জমিতে বিভিন্ন ঋতুতে বা মৌসুমে এক ফসলের পরিবর্তে বিভিন্ন ফসল যদি উৎপাদন করা হয়, আর এই যে উৎপাদন করার যে আধুনিক যে পদ্ধতি এটাকে বলা হয় শস্যের বহুমুখীকরণ। এটাকে আমরা রিলে চাষও বলতে পারি, অর্থাৎ একসাথে দুইটা ফসল যখন চাষ করা হয় সেটাকে বলা হয় রিলে চাষ।
যেমন আমাদের যে আলুর সঙ্গে যখন পটল চাষ করা হবে তখন সেটাকে একই সঙ্গে আলুর সঙ্গে পটল চাষ করার যে পদ্ধতি সেটাকে রিলে চাষ বলে। আর রিলে চাষ মূলত ফসল কাটার 1 সপ্তাহ আগে শিম জাতীয় শস্য লাগানোর যে পদ্ধতি সেটাকে বলা হয় রিলে চাষ। আর আলুর সাথে চাষ করা হয় পটল, কিন্তু আলু যখন কেটে নেওয়া হয় বা তোলা হয় আলুর পরে ওই জমিতে ধান চাষ করা হয়। তাহলে আলুর পরবর্তী বছরে আলু চাষ করা হলে পরবর্তী বছরে সেই জমিতে ধান চাষ করা উচিত, তাহলে ভালো ফলন পাওয়া যায়। আমরা জানি যে একই জমিতে যদি বারবার একই ধরনের ফসল বা সবজি চাষ করা হয় তাহলে ওইখানে ফলনটা কমে যায়। কিন্তু যদি এটা পরিবর্তন করে করে বিভিন্ন বছরে বিভিন্ন ধরনের ফলন চাষ করা হয় তাহলে সেক্ষেত্রে ফসলটা ভালো হয়। তো আলুর যে বছরে চাষ করা হয় তার পরবর্তী বছর যদি ধান চাষ করা হয় তাহলে সেটা ভালো হয়। আর আলুর সাথে পটল চাষ করা হয়। ফসল কাটার 1 সপ্তাহ আগে শিম জাতীয় যে শস্য লাগানো হয় সেটাকে বলা হয় রিলে চাষ। বাংলাদেশে আমাদের ধান ছাড়াও চাষাবাদের সুযোগ আছে প্রায় 200 শতাধিক ফসলের। এখন আমরা পিআরকিউ গুলো একটু দেখে নিই। বীজ প্রত্যয়ন এজেন্সির অনুমোদন প্রয়োজন নিয়ন্ত্রিত ফসলের জন্য। বাংলাদেশের কৃষি খাতে রপ্তানি পণ্য নয় কোনটি? রপ্তানি পণ্য নয় হচ্ছে গম। গম আমাদের খাবারের জন্য ব্যবহার করা হয়, এটি খাদ্যশস্য। অর্থকারী ফসল নয় কোনটি? ভুট্টা। বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি? পাট। একই জমিতে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদন করাকে বলা হয় শস্যের বহুমুখীকরণ। বাট একই জমিতে একই সাথে ফসল কাটার 1 সপ্তাহ আগে শিম জাতীয় শস্য লাগানোর পদ্ধতিকে বলা হয় হচ্ছে রিলে চাষ। ফসল কাটার 1 সপ্তাহ আগে শিম জাতীয় যে শস্য সেগুলো লাগানোর পদ্ধতিকে বলা হয় রিলে চাষ। রিলে, এখানে কিন্তু বানানগুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ, এরপরে আসি আমরা বাংলাদেশের ফসল উৎপাদনের যে মৌসুমগুলো আছে। বাংলাদেশের ফসল উৎপাদনের জন্য সাধারণত এটা খুবই গুরুত্বপূর্ণ। ফসল উৎপাদনের মৌসুম হচ্ছে দুইটা, একটা হচ্ছে রবি মৌসুম আর একটা খরিফ মৌসুম। রবি মৌসুম বলতে শীতকালীন যে রোপণ করা হয় এবং গ্রীষ্মকালে তোলা হয় এই ধরনের সবজিগুলোকে বলা হয় রবি মৌসুম। আর খরিফ মৌসুম যেটা হচ্ছে গ্রীষ্মকালের সবজিগুলো সেগুলোকে বলা হয় আমাদের খরিফ মৌসুম। খরিফ খরা, হ্যাঁ, তাহলে গ্রীষ্মের সঙ্গে এটা সম্পর্কিত। এরপরে আমরা রবি মৌসুমের যে সময় সেটা হচ্ছে কার্তিক থেকে ফাল্গুন মাস, যেটা এই সময়টাকে বলা হয় হচ্ছে খরিফ রবি মৌসুম। আর খরিফের জন্য চৈত্র থেকে আষাঢ় আর শ্রাবণ থেকে আশ্বিন, চৈত্র থেকে আষাঢ়, শ্রাবণ থেকে আশ্বিন, এই দুইটা ভাগে ভাগ করা হয়। এখন চৈত্র থেকে আষাঢ়ে এক ধরনের সবজি হয়, যেমন এখন এই যে বৃষ্টির সময়টাতে এখন বাজারে গেলে দেখতে পাবেন। আমি যখন এইটা রেকর্ড করতেছি ক্লাসটা, এটা হচ্ছে জুলাইয়ের শেষের দিকে। তো এই সময় আমরা মূলত এটা দ্বিতীয় ভাগে পড়ে, তবুও দেখবেন যে বাজারে গেলে পুঁইশাক, করলা, পটল, কাঁকরোল, বরবটি এগুলো বেশি দেখা যাচ্ছে, আবার এগুলো শেষের পথে। আর এর পরবর্তীতে আমরা পাবো যেগুলো খরিফ মৌসুমে আম, আমলকি, জলপাই, তারপরে হচ্ছে বাতাবি লেবু, আমন ধান ইত্যাদি। আর আমাদের যে রবি মৌসুমের যে ফসলগুলো, শীতকালীন যে ফসল সেগুলো হচ্ছে রবি মৌসুমে, যেমন ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, সিম, টমেটো, গম, আলু, সরিষা। এবং আমাদের সুন্দর মতো করে এখানে মার্ক করা হচ্ছে বোরো ধান। বোরো ধান তাহলে কোন মৌসুমের ফসল? বোরো ধান হচ্ছে রবি মৌসুমের ফসল। বাংলাদেশে কোন ধানের চাষ সবচেয়ে বেশি হয় বা কোন ধানের ফলন বেশি হয়? সেটা হচ্ছে রবি ধানের ফলন বেশি হয়। এখন ফসল তোলার যে ঋতু, এই ফসল তোলার ঋতুকে আবার কিন্তু 3 ভাগে ভাগ করা হয়, ভাদই, খরিফ আর রবি। আর ফসল উৎপাদনের ঋতুকে 2 ভাগে। আমাদের খেয়াল রাখতে হবে তোলার বলছে নাকি হচ্ছে উৎপাদনের বলছে। তাহলে তোলার জন্য ঋতু হচ্ছে 3টি, ভাদই, খরিফ আর রবি। বাংলাদেশের কৃষিতে কোনটি রবি মৌসুম? কার্তিক থেকে ফাল্গুন। রবি শস্য বলতে কোনটিকে বোঝায়? রবি বলতে শীতকালীন শস্যকে বোঝায়। কোনটি রবি ফসল নয়? কচু। আমাদের কৃষির যে ফসল সেটা হচ্ছে খাদ্যশস্য আর অর্থকরী ফসল, এখানে দেওয়া আছে, এটা একটু দেখবেন। আচ্ছা, ধান উৎপাদনে দেশের অবস্থান হচ্ছে তৃতীয়। আর ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে চীন। জেলা হিসেবে ময়মনসিংহ জেলা। এখন আমরা ধান সম্পর্কে একটু বিস্তারিত করব। ধান কোন ধরনের উদ্ভিদ? এটি একবীজপত্রী উদ্ভিদ। বাংলাদেশের প্রধান কৃষি পণ্য হচ্ছে ধান। বাংলাদেশে ধান হয় 80% আবাদি জমিতে। বিরি 33 মঙ্গা এলাকার ধান, এবং এটা হচ্ছে খরা সহিষ্ণু ধান। বিরি 33 খরা সহিষ্ণু ধান। আচ্ছা, এইখানে দেখেন 33 পরপর 3 আছে, তো এটাকে খরা হচ্ছে খরা সহিষ্ণু বলতে এটা রোদ, ঝড়, বৃষ্টিতেও একটা 3 ধ্বংস হয়ে গেলে আর একটা 3 থেকে যায়, এইভাবে মনে রাখতে পারেন। রূপক বা কৌশল দিয়ে মনে রাখলে সেই জিনিসটা আমাদের মনে থাকে, জাস্ট এটা মনে রাখার জন্য। তাহলে মঙ্গা এলাকার বা খরা সহিষ্ণু ধান কত? বিরি 33, অর্থাৎ ও অনেক দিন পর্যন্ত টিকে থাকতে পারে। আর দক্ষিণ অঞ্চলের লবণাক্ততা সহিষ্ণু ধান কত? বিনা 8-9। এখন আমরা এটা মনে রাখার আরেকটা কৌশল মনে রাখতে পারেন, যে দক্ষিণ অঞ্চলে যে বিনা একটা মেয়ের নাম, দক্ষিণ অঞ্চলের যে মেয়েগুলো আছে তাদের খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। তো 8-9 এটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের যে লবণাক্ততা সহিষ্ণু ধান।
এরপরে আছে হচ্ছে BR47 দক্ষিণ অঞ্চলের লবণাক্ততা সহিষ্ণু ধান। এটা মনে রাখতে পারেন যে বিনা বিনা মেয়েদের নাম, এটা 8-9 বছরে বিয়ে দিয়ে দেয়, ওইটা লবণ অঞ্চল দক্ষিণ অঞ্চলটা। আর BR47 এই অঞ্চলে যারা হচ্ছে মানুষ আছে তারা পুরুষ মানুষকে BR দিয়ে মনে রাখতে পারেন যে এটা হচ্ছে লবণাক্ততা সহিষ্ণু ধান, অর্থাৎ হচ্ছে তারা খুব অল্প বয়সে মারা যায় এরকম মনে রাখতে পারেন। যেহেতু দক্ষিণ অঞ্চলের মানুষ যারা হয় তাদেরকে মোটামুটি প্রকৃতির সঙ্গে অনেকটা লড়াই করে বেঁচে থাকতে হয়, প্রায় সময় নদী ভাঙন, বন্যা, তারপরে জলোচ্ছ্বাস এগুলো দেখা যায়। যেহেতু এটা সমুদ্র তীরবর্তী অঞ্চল, তো এখানে পুরুষ মানুষরা খুব দ্রুত মারা যায়, এইভাবে কল্পনা করে রাখতে পারেন যে মেয়েদের খুব দ্রুত বিয়ে হয়ে যায়। এটা দিয়ে বললাম যে বিনা 8-9 এটা লবণাক্ততা সহিষ্ণু ধান, আর BR47 এটা হচ্ছে লবণাক্ততা সহিষ্ণু ধান। এরপরে আমি একটু আগে বললাম যে বন্যা যে অঞ্চল আছে, আমরা কম বয়স 47-46 এগুলো কাছাকাছি, তো বন্যা পরবর্তী এলাকায় যে ধান হয় 46-এর পরে যারা বেঁচে থাকে অনেকদিন, সেটা হচ্ছে বিরি ধান। বন্যা পরবর্তীতে যারা টিকে থাকে, 46-এ যারা মারা যায়নি তারা কি করে, 47-এ যারা মারা যায়নি অর্থাৎ 46 পার হয়ে গেছে, তারা পরবর্তীতে টিকে আছে বন্যা এলাকায়, তারা হচ্ছে BR46। এরপরে BR11 জোয়ার ভাটা অঞ্চলের ধান, BR11 জোয়ার ভাটা অঞ্চলের ধান। দেখেন এখানে দেখেন খরাতেও কি হয় যে ওখানে প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়, এই জন্য একই ধরনের 33 আছে, খরা আছে, হ্যাঁ, এটা টিকে থাকে। আর জোয়ার ভাটা অঞ্চলে দেখেন একবার যায় একবার আসে, একই ধরনের জিনিস বারবার ঘটনা ঘটে, এই জন্য হচ্ছে BR11 হচ্ছে জোয়ার ভাটা অঞ্চলের ধান। এরপরে আছে পাখিচারা ময়না কিসের নাম? ময়না হচ্ছে উন্নত জাতের ধানের নাম। উন্নত জাতের ধানের নাম হচ্ছে বাংলামতি, সোনার বাংলা, বৃষাইল, বিনা 14, BD62, ইরাতটম 24, ময়না, মুক্তা, মোহিনী, হাইব্রিড আশা, সুফলা, মালা, বিপ্লব, ব্রিবালাম, প্রগতি, চন্ডিনা ইত্যাদি। বাংলাদেশের প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধান হচ্ছে BD62। দেখেন এখনো পর্যন্ত আমরা যতগুলো নাম পাইছি তার মধ্যে এখানে সংখ্যাটা একটু বেশি, BD62। দেখেন জিঙ্কের জ আছে, 62-র 6 আছে, এইভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে BD62 কোন ধরনের ধান? এটা জিঙ্ক সমৃদ্ধ ধান। এমনি জিঙ্ক বেশি থাকলে তারা একটু হৃষ্টপুষ্ট বেশি থাকে, বেশি দিন বাঁচে। এরপরে এই যে BD62 ধান, এই ধানটা উদ্ভাবন করছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেটা এছাড়াও বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের BD102 উদ্ভাবিত জিঙ্ক সমৃদ্ধ ধান। এটাও তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে BD62 এবং BD102, এই দুইটা হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান। আর হাইব্রিড 1 উদ্ভাবন করেও এটা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। চাল রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত, কিন্তু উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। এরপরে আমরা একটু এই যে ধানের জাতগুলো পড়লাম, আমরা একটু রিভিশনে যাই, তাহলে দেখবেন যে মনে থাকবে। আমি এখানে যে উল্টো পাল্টা যে জিনিসগুলো বলছি মনে হচ্ছে কি সব অদ্ভুত জিনিস বলছি, এই অদ্ভুত জিনিসগুলো মনে রাখতে আমাদের সহযোগিতা করে। এখন দেখেন আমরা প্রথমে পড়ছিলাম কত, BD33, তাই না? BD33, 30 র উচ্চারণ হচ্ছে। তো এই BD33টা কি করে? আমাদের খরা সহিষ্ণু ধান। কি ধান? খরা। এই যে খরা আর 33, খরা অঞ্চলের আবহাওয়াটা কেমন হয়? বৈরী হয়। তাহলে বৈরী এলাকায় টিকে থাকতে একটা দিন ভাঙলে আরেকটা দিন ও ভাঙতে পারে না, এই জন্য ও টিকে থাকে। এরপরে আমরা আরেকটা বৈরী আবহাওয়ার ধান পড়ছিলাম, সেটা হচ্ছে BD11। এটা কোন অঞ্চলের ধান? এটা হচ্ছে জোয়ার ভাটা অঞ্চলের ধান। কোন অঞ্চল? জোয়ার ভাটা। আমরা জানি কি হয় যে জোয়ার আর ভাটায় একবার ঢেউ আসে, আবার যায়, আবার আসে, তো এও দেখেন এটাকে আঘাত করতে পারে না। তাহলে আমরা দুইটা হচ্ছে খারাপ আবহাওয়ার জন্য পড়লাম। এরপরে আসে হচ্ছে আমরা যেটা বললাম যে বিনা, আমরা দুইটা নাম লিখলাম, একটা মেয়ের নাম বিনা আর একটা লিখলাম হচ্ছে বিয়ার। বিয়ারটা হচ্ছে পুরুষের নাম। এখন বিনা হচ্ছে দক্ষিণ অঞ্চলের লবণাক্ত যে অঞ্চল, দক্ষিণের লবণাক্ত অঞ্চলের একটা মেয়ে। তো এই অঞ্চলে সাধারণত মেয়েরা কম লেখাপড়া করে, যারা দক্ষিণ অঞ্চলে আছেন তারা রিলেট করতে পারবেন যে এই অঞ্চলে যারা আছে সেই সকল মেয়েদের খুব দ্রুত বিয়ে হয়ে যায়। তাই বিনা 8 ও 9 হচ্ছে দক্ষিণ অঞ্চলের যে লবণাক্ত ধান। এখন এই অঞ্চলের আবহাওয়াটা যেহেতু দোনা, তারপরে ঝড়, বন্যা, বাদল এগুলো প্রায় সময় দেখা যায়, সেই ক্ষেত্রে পুরুষরাও দেখা যায় একটু বয়স হয়ে গেলে তারা একটু পুষ্টি কম হয়ে যায়, তারা তখন ওই যে প্রকৃতির যে আবহাওয়া, খারাপ যে আবহাওয়া, এই আবহাওয়ায় খুব একটা বেশি দিন টিকে থাকতে পারে না। এই জন্য BR47 এটা হচ্ছে ওই অঞ্চলের ধান। এরপরে আমরা দেখব হচ্ছে BD46। দেখেন তো 47 থেকে 46 একটু কম সংখ্যা, এটা থেকে এদের একটু শক্তি বেশি। এরা কোনো রকম যদি বন্যা পার করে যায়, তাহলে বন্যা পার হয়ে যাওয়ার পরে 46 পরবর্তী যে লোকজনগুলো থাকে তারা আবার কি করে বন্যার পরবর্তীতে ওই অঞ্চলে আবার সুন্দর মতো করে বসবাস শুরু করতে পারে। তাই BD46 হচ্ছে বন্যা পরবর্তী ধান। এখন আমাদের দুইটা হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান আছে। আমরা যদি এখানে জিঙ্ক শব্দটা লিখি, জিঙ্কের দেখেন জ আছে, তাই না? জর সঙ্গে আমাদের 6-এর একটু মিল আছে। তো এই যে BD62 এবং BD102, এই দুইটা ধান হচ্ছে আমাদের জিঙ্ক সমৃদ্ধ ধান।
তো এটা মনে রাখতে পারেন এখান থেকে। আর আমাদের বাকি যে ধানের জাতগুলো আছে এগুলো একটু মনে রাখবেন। তো আমরা আবার একটু রিভিশন করি। বিডি 33 হচ্ছে খরা সহিষ্ণু ধান, বিডি 11 জোয়ার ভাটার ধান, বিনা 8-9 দক্ষিণাঞ্চলের লবণাক্ততা সহিষ্ণু ধান, 47 লবণাক্ততা সহিষ্ণু ধান। বন্যার পরবর্তীতে যে ধান চাষ করা হয় সেটা হচ্ছে বিডি 46, জিঙ্ক সমৃদ্ধ দুইটা ধান আছে, একটা হচ্ছে বিডি 62 এবং বিডি 102। আর এই যে বিডি 62 এটা উদ্ভাবন করছে যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এরপরে আচ্ছা, ডায়াবেটিক্স যে রোগটা, এই যে রোগটা এটা হলে কি কখনো সারে? ডায়াবেটিক রোগটাকে আমরা কি রোগ বলতে পারি, যেহেতু এটা সারে না, এটা ওইভাবেই থেকে যায়, একটা পচা রোগ, তাই না? তো এই যে ডায়াবেটিক্স রোগ এটা পচা রোগ, আর এটা বিডি 105 যে ধানটা আছে এই পচা থেকে পাস। হ্যাঁ, ডায়াবেটিক্স একটা পচা রোগ আর এই পচা থেকে পাস। তো বিডি যে 105 এই ধানটা ডায়াবেটিক্স রোগীদের জন্য মূলত তৈরি করা হয়। তাহলে এই ধানের জাতগুলো বা ধানের যে নামগুলো এগুলো যদি মনে রাখা হয় তাহলে দেখা যায় সবকিছু মনে থাকবে এখান থেকে। এরপরে আমরা দেখলাম যে বাংলাদেশ যে ধান গবেষণা ইনস্টিটিউট বাড়ি সেটি এখনো পর্যন্ত 113টি ধান উদ্ভাবন করছে। বিনা উদ্ভাবন করছে 26টি ধান, এবং জাতীয় বীজ বোর্ড যেটা সেটা উদ্ভাবন করছে হচ্ছে যেটা 8টি ধান। এই বাড়ি উদ্ভাবিত যে ধানগুলো আছে সেগুলোর মধ্যে আছে বিআর 11 চন্দিনা যেটা 1970 সালে, এবং সর্বশেষ দুইটা ধান উদ্ভাবন করছে, একটা 105 আর 106, 105টা ডায়াবেটিক ধান। আর বিনার জন্য প্রথম উদ্ভাবিত ধান হচ্ছে ইরাটম 24, বিনা কর্তৃক উদ্ভাবিত প্রথম ধান হচ্ছে ইরাটম 24 এবং সর্বশেষ বিনা 25। এরপরে বিনা এইগুলো লাগবে না, এটা মনে রাখতে হবে যে ইরাটম। আর এটা যে 105 যে ডায়াবেটিক্স ধান এটা আবিষ্কার করছে কি বাড়ি, এটুকু মনে রাখতে হবে। চন্দিনা কোন সংস্থা কর্তৃক, সে কার কত সালে, 1970 সালে, যেহেতু এটা প্রথম ছিল। এটা হচ্ছে বাড়ি। এরপরে আমরা আউশ সম্পর্কে দেখব। আউশ শব্দের অর্থ হচ্ছে আশু, আগাম বা দ্রুত। আউশ ধান পাকে 80 থেকে 120 দিনের মধ্যে, 80 থেকে 120 দিনের মধ্যে। আষাঢ় মাসে এই ধানের জন্ম হয় বলে এই আউশ ধানকে আমরা আষাঢ়ি ধানও বলতে পারি। আউশ মূলত বৃষ্টি নির্ভর জাত, আউশ মূলত বৃষ্টি নির্ভর। এরপরে আছে আমন ধান। আমন শব্দটি এসেছে বা আরবি আমন অর্থ দিয়ে, যার অর্থ হচ্ছে আমানত। আমন ধান কৃষকের কাছে একটি নিশ্চিত ফসল বা শিওর করা বা আমানত হিসেবে পরিণত। এই জন্য এই আমন ধানকে আমন নামকরণ করা হয়েছে, অর্থাৎ আমানত থেকে আমন নামটা করা হয়েছে। তাহলে বাংলাদেশের কৃষকদের কাছে নিশ্চিত ফসল কোনটি? আমন ধান। আমন ধানকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা রোপা আমন আর একটা হচ্ছে বোনা আমন। রোপা আমন হচ্ছে অন্য জমিতে চারা প্রস্তুত করে সেই চারা মূল জমিতে রোপণ করা, আর এটা হচ্ছে রোপা আমন। রোপা আমন বীজ বোনা হয় আষাঢ় মাসের বীজতলায়, আর জমিতে ছিটিয়ে বোনা হয় বোনা আমন। আমন ধান সবচেয়ে ভালো জন্মে কোন জেলায়? রংপুর জেলায়। আমন ধান সবচেয়ে ভালো জন্মে রংপুর জেলায়। এরপরে আসে হচ্ছে বোরো ধান। বোরো ধান মূলত সেচ নির্ভর ধান। যারা ইসের অঞ্চলের লোকজন, ধান অঞ্চলে, তারা মূলত জানে যে ব্লকের ধান বা ব্লক করে ধান করা হয় যেটা বলা হয়, অর্থাৎ হচ্ছে বোরিং থেকে পানি দিয়ে ধান চাষ করা হয় যেটা, সেটা মূলত এই বোরো ধান। এটা হচ্ছে আমন ধান কাটার পরে এই ধানটা মূলত চাষ করা হয়। তো বোরো ধান মূলত ফলন বসন্তকালে হয় বলে এটাকে বাসন্তিক ধানও বলা হয়। হ্যাঁ, আর যেটা আষাঢ় মাসে হয় সেটাকে আমরা বলছি যে আউশ ধান বা আষাঢ়ি ধান। আর যেটা বসন্তকালে হচ্ছে বোরো ধান, এটাকে বাসন্তিক ধানও বলা হয়। বাংলাদেশে সবচেয়ে বেশি বোরো ধান হয়ে থাকে। বোরো ধানের কয়েকটা জাত হচ্ছে খইয়া বোরো, টুম্পা, পশুসাহিল, বানাজিরা। টুম্পা, পশুসাহিল এবং বানাজিরা এগুলো হচ্ছে বোরো ধান। ভালো বোরো ধান হয় সাধারণত সিলেট অঞ্চলে। কোন অঞ্চলে? সিলেট অঞ্চলে। আর সবচেয়ে আমন ধান ভালো হয় হচ্ছে রংপুর অঞ্চলে। আমন ধান কয় প্রকার? 2 প্রকার। কৃষকের কাছে শিওর ক্রপ বা নিশ্চিত ফসল হিসেবে পরিগণিত কোনটি? আমন ধান। আমাদের বাংলাদেশে বিভিন্ন ধানের জাত আছে। ধানের জাতগুলো যদি আমরা একটু দেখি, যে আউশ ধান মূলত কোন সময় হয়? এটা আষাঢ় থেকে শ্রাবণ মাসে, এর নাম হচ্ছে আষাঢ়ি ধান। আর আমন ধান হয় কার্তিক থেকে অগ্রহায়ণ মাসে, এটা কৃষকদের কাছে নিশ্চিত ফসল। বোরো ধান হয় জ্যৈষ্ঠ মাসে, যেটা হচ্ছে বসন্তকালে হয়ে থাকে, এটা বাসন্তিক ধান হিসেবে পরিচিত। এটা হয় সবচেয়ে বেশি সিলেটে। আর কয়েকটা বোরো ধানের জাতের নাম হচ্ছে খইয়া বোরো, টুম্পা, পশুসাহিল, বাঞ্জিরা ইত্যাদি। এরপরে আমরা নিচে যে ধানের যে জাতগুলো আছে এগুলো যদি খেয়াল করি, কাটারি ভোগ ধান হয় দিনাজপুরে। কাটারিপুর, ভোগ প ফ ব ভ ভ আর র এই দুইটা দিয়ে কাটারি ভোগ হয় দিনাজপুরে। কালিজিরা চট্টগ্রামের মিরসরাই। কালিজিরা কোথায়? চট্টগ্রামের মিরসরাই। বিরয় ময়মনসিংহ। এই যে হ রস্য এইভাবে মনে রাখতে পারেন, কিছুটা আমাদের ওইভাবে কোনোভাবে মনে রাখাটা উচিত। তাহলে কাটারি ভোগ হয় কোথায়? দিনাজপুর অঞ্চলে। কাটারি ভোগ দিনাজপুর। কালিজিরা ময়মনসিংহের মিরসরাই। জি রা র আছে, সরাই আছে। হ্যাঁ, আর এখানে কাটারি ভোগের আমরা মনে রাখবো যে প ফ ব ভ
এই যে ভোগের ভোগপুর ভোগপুর, হ্যাঁ। আর কালিজিরা র মিরসরাই, বিরই রসই হ, বিরই হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের, বালাম বা বরিশাল এবং পটুয়াখালী, বালাম বরিশাল পটুয়াখালী অঞ্চলের, চিনিগুড়া উত্তরবঙ্গ বা দিনাজপুরের চাল, চিনিগুড়া উত্তরবঙ্গ বা দিনাজপুরের চাল। তাহলে আমরা উত্তরবঙ্গ বা দিনাজপুরের দুইটা চাল পেলাম, একটা হচ্ছে দিনাজপুরের নাম উল্লেখ করে আছে কাটারিভোগ, আর চিনিগুড়া হচ্ছে দিনাজপুরের। হরিধান ঝিনাইদহের, এটা তো মোটামুটি মূল বইয়ে অনেকবার চলে আসছে, এই গল্পটা এখন দিয়ে দিছে ম্যাক্সিমাম পাঠ্য বইগুলোতে। হরিপদ কাপালি যে আবিষ্কৃত ধান সেটা হচ্ছে হরিধান, এটা মূলত উনি ঝিনাইদহের একজন কৃষক ছিলেন। চট্টগ্রামের স্থানীয় ভাষায় কালিজিরাকে বলা হয় গোয়া ধান। তাহলে চট্টগ্রাম অঞ্চলে কালিজিরা এটাকে বলা হয় হচ্ছে গোয়া ধান। বাংলাদেশের বড় মৌসুমে চাষাবাদের উপযোগী এবং প্রথম ও একমাত্র সুগন্ধি ধানের জাত হচ্ছে বাংলামতি। তাহলে বাংলামতি কোন সময় হয়? এটা হচ্ছে বড় মৌসুমে হয়, আর এটা একমাত্র সুগন্ধি ধানের জাত। এরপরে সবচেয়ে উচ্চ ফলনশীল কোনটি? উচ্চ ফলনশীল হচ্ছে মালাইরি, সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে মালাইরি। মূল্য পরিমাপে বাংলাদেশের কোন কৃষি পণ্য সবচেয়ে বেশি উৎপাদিত হয়? কারণ 80% হচ্ছে ধান উৎপাদন হয়। পাওয়ার থ্রেশার কিসের সঙ্গে বিখ্যাত? এটি ধান মাড়াইয়ের মেশিন। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চাল কল আছে? সবচেয়ে বেশি চাল কল আছে নওগাঁ জেলায়। কাটারি ভোগ চাল উৎপাদনে বিখ্যাত কোন জেলা? ভোগ ভ থেকে পফা বভ, তার মানে দিনাজপুর জেলা। পৃথিবীর প্রধান চাল উৎপাদনকারী দেশ হচ্ছে চীন, কিন্তু যদি বলে রপ্তানি কোন দেশ তাহলে সেটা হবে ভারত। নিচের কোনটি বাংলাদেশের অর্থকারী ফসল নয়? ধান। উত্তরাঞ্চলের মঙ্গার ধান নামে পরিচিত কোনটি? মঙ্গা বা খরা অঞ্চলের ধান। আমরা একটু আগে খেয়াল করছি যে বিডি 33, এটা বারবার আঘাত করেও ভাঙতে পারে না। 33, 33 কিন্তু 22 না। খরা 33, মঙ্গার 33, র খরা 33, 33 র উচ্চারণ হচ্ছে হালকা করে, এভাবে মনে রাখবেন। হরিধান কে আবিষ্কার করে? ঝিনাইদহের হরিপদ কাপালি। নারিকা অন কি? নারিকা অন মূলত খরা সহিষ্ণু ধান। তাহলে খরা সহিষ্ণু ধান পাইলাম আমরা কয়টা? খরা সহিষ্ণু ধান পাইলাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিডি 33 আর নারিকা অন। আর যেটা বিডি 11, বিডি 11 হচ্ছে আমাদের জোয়ার ভাটা অঞ্চলের ধান। বাংলামতি কি? বাংলামতি এক প্রকার সুগন্ধি বোরো ধান। চিনিগুড়া কোন অঞ্চলের ধান? চিনিগুড়াকে চট্টগ্রামের ভাষায় বলা হয় হচ্ছে, চিনিগুড়া হচ্ছে আমাদের দিনাজপুর অঞ্চলের ধান। আর চট্টগ্রামের যে ধান সেটাকে হচ্ছে কালিজিরা ধান, যেটাকে চট্টগ্রামের ভাষায় বলা হয় গোয়া ধান। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ম্যানিলা, ফিলিপাইনে। বাংলাদেশের যে ধান গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত। জিঙ্ক সমৃদ্ধ পৃথিবীর প্রথম ধান কোনটি? এটা হচ্ছে বিডি 62। এছাড়াও আরো একটি জিঙ্ক সমৃদ্ধ ধান আছে, সেটা হচ্ছে বিডি 102। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। 1975 সালে কোন প্রতিষ্ঠান ইরাটম 24 উদ্ভাবন করে? ইরাটম 24 উদ্ভাবন করে হচ্ছে বিনা। ইরাটম 24 উদ্ভাবন করে হচ্ছে বিনা। চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভারত। চাল আমদানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। কিন্তু আবার ধান উৎপাদন করেও কিন্তু চীন। অর্থাৎ চীনের মানুষরা তাহলে ভাত খেতে বেশি পছন্দ করে, বা তাদের ভাতের উপর তারা নির্ভরশীল, এটা বলা যায়। গম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঠাকুরগাঁও। ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে দিনাজপুর। গম গবেষণা যে কেন্দ্র এবং ভুট্টা গবেষণা কেন্দ্র দুইটাই কিন্তু নসিপুর, দিনাজপুরে অবস্থিত। তাহলে গম উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ঠাকুরগাঁও। এই জন্য ঠাকুরগাঁওকে কিন্তু রুটির ঝুড়ি বলা হয়, যেহেতু ওখানে প্রচুর পরিমাণে গম জন্মে আর গম থেকে রুটি তৈরি করা হয়। ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে দিনাজপুর। গমের উন্নত জাত যেগুলো আছে সেগুলো হচ্ছে আনন্দ, আকবর, কাঞ্চন, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া 66। শতাব্দী উচ্চ ফলনশীল গমের জাত। শতাব্দী কি? উচ্চ ফলনশীল গমের জাত। আমার একটা রুমমেট ছিল, তার নাম হচ্ছে শতাব্দী, আর ওই রুমমেটটা প্রচুর পরিমাণে রুটি খেত। তা আমি যখন এটা পড়ি ওইটা মনে করি, মানে উনি হচ্ছে রুটি খেতে বলতে উনি ভাত কম পছন্দ করতো, রুটি পছন্দ করতো বেশি। একবারে রুটি করে রাখলে দেখা যায় যে ওইটা অনেকদিন ফ্রোজেন করে ভাজা যায় বা ওইটা খাওয়া যায়। তো যার কারণে উনি ওই ঝামেলা ছাড়া একদিন রুটি করে রেখে ওইটা পছন্দ করতো। তো শতাব্দীর পছন্দ ছিল গম, এই জন্য শতাব্দী কোন জাতের ফসল? শতাব্দী হচ্ছে গমের জাত। এছাড়াও ভুট্টা হচ্ছে রাজশাহী, দিনাজপুর, রংপুর, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভুট্টা চাষ হয়। ভুট্টার যে জাতগুলো আছে বর্ণালী, শুভ্রা আর মোহর, বর্ণালী, শুভ্রা, মোহর, এগুলো হচ্ছে ভুট্টা জাতের নাম। বাংলাদেশের গম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1980 সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে, অর্থাৎ হচ্ছে বাড়ি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের অধীনে। বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় 2017 সালে। বাংলাদেশ গম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্বে গম উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন, কিন্তু গম রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া। রাশিয়ার কোন অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়? কমেন্টে জানাবেন। বাংলাদেশের ঠাকুরগাঁওকে বলা হয় রুটির ঝুড়ি, আর রাশিয়ার কোন অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়? গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি? গম আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। রপ্তানিতে রাশিয়া আর আমদানিতে ইন্দোনেশিয়া, উৎপাদনে চীন। হোয়াট টাইপ অফ ক্রপস নেম বলাকা বলাকা কোন ধরনের জাতের নাম? এটা হচ্ছে গমের জাত। এছাড়াও উন্নত জাতের ভুট্টার জাত
নয় কোনটি সুফলা, কিন্তু শুভ্রা, মোহর, বর্ণালী এগুলো হচ্ছে উন্নত জাতের ভুট্টার নাম। গমের উন্নত জাত কোনটি? গমের উন্নত জাত হচ্ছে আনন্দ, আকবর, মোহন এগুলো। এরপরে আমরা দেখবো যে গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ঠাকুরগাঁও। আর ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে দিনাজপুর। আর দিনাজপুরের নসিপুরে গম এবং ভুট্টা দুইটারই গবেষণা কেন্দ্র অবস্থিত। ভুট্টা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দিনাজপুরের নসিপুরে। আমাদের পরবর্তী যে টপিক আছে এটা হচ্ছে আলু সম্পর্কে। আমাদের আলু সম্পর্কে যেটা আমাদের জানা লাগবে যে আলুর আদি উৎস কোনটা? আলুর আদি উৎস হচ্ছে ভারত। বাংলাদেশে আলু উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে মুন্সিগঞ্জ। বিশ্বে আলু উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। আর পুরো বিশ্বব্যাপী বাংলাদেশে আলু উৎপাদনের অবস্থান হচ্ছে ষষ্ঠ। আর এই তথ্যটা হচ্ছে ফাওয়ের মতে। আমাদের আলু একটি কোন জাতীয় সবজি? আলু হচ্ছে কন্দাল জাতীয় সবজি। কোন জাতীয় সবজি? কন্দাল জাতীয় সবজি। আমাদের বাংলাদেশে যে আলু চাষটা হয়, এই আলু চাষটাকে ছড়িয়ে পড়তে বা বিস্তার লাভ করতে সহযোগিতা করে ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং এর উদ্যোগে মূলত বাংলায় আলু চাষ বিস্তার লাভ করে। বাংলাদেশে যে জাতের আলু চাষ হয় এই মূলত এই জাতগুলো আনা হয়েছিল নেদারল্যান্ডস অর্থাৎ তৎকালীন হল্যান্ড থেকে। হ্যাঁ, কোথাও কোথাও দেখবেন যে নেদারল্যান্ডস দেওয়া আছে, আবার কোথাও কোথাও হল্যান্ড দেওয়া আছে। তবে বাংলাদেশে যে ধরনের আলু চাষ হয় এই আলু গুলো আনা হয়েছিল কোথা থেকে? হল্যান্ড থেকে। খাদ্যশস্য হিসেবে পৃথিবীতে আলুর অবস্থান কত? চতুর্থ। আলুর আগে রয়েছে প্রথমে ভুট্টা, তারপরে গম, তারপরে হচ্ছে চাল। আমাদের গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটা? শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া। আর গম রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া, উৎপাদনের শীর্ষ দেশ চীন, কিন্তু গম আমদানি করে হচ্ছে ইন্দোনেশিয়া। চাল উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন, রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত, আমদানিতে শীর্ষ দেশ চীন। বাংলাদেশের অবস্থান চাল উৎপাদনে তৃতীয়। খাদ্য হিসেবে পৃথিবীতে আলুর অবস্থান চতুর্থতম। আলুর বাম্পার ফলনের কারণে বাংলাদেশের নাম উঠেছে ফাওয়ের তালিকায় এবং এটা কততম? ষষ্ঠ। আলুর কিছু উন্নত জাতের নাম ডায়মন্ড, কার্ডিনাল, অর্ডিনাল, সিন্দুরি, কুফুরি, চমক প্রভৃতি। আর এছাড়াও আলু রপ্তানি হয় যথাক্রমে বাংলাদেশের যে আলু সবচেয়ে বেশি যায় শ্রীলঙ্কায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, নেপাল এবং রাশিয়া। যেহেতু যথাক্রমে দেওয়া আছে তার মানে ক্রমান্বয়ে হবে। সবচেয়ে বেশি রপ্তানি হয় শ্রীলঙ্কায়, দেন হচ্ছে সিঙ্গাপুরে, তারপর মালয়েশিয়া, ফিলিপাইন, নেপাল এবং রাশিয়া। বাংলাদেশে আমরা এই আলু থেকে আসা যে প্রশ্নগুলো সেগুলো দেখবো যে আমাদের দেশে যে আলু চাষ হয় সেটা আনা হয়েছিল কোথা থেকে? ইউরোপের হল্যান্ড অর্থাৎ হচ্ছে নেদারল্যান্ড থেকে। আচ্ছা, এই যে হল্যান্ডের একটা নাগরিক আমাদের হচ্ছে যে ডাচ যে নাগরিকটা আমাদের মুক্তিযুদ্ধের সময়ে মারা গেছিল বা একমাত্র খেতাবপ্রাপ্ত বিদেশি বাংলা মুক্তিযোদ্ধা যিনি, তার নামটা কি? কমেন্টে জানাবেন। হ্যাঁ, আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? আলু উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে মুন্সিগঞ্জ। আলুর উন্নত জাত কোনটি? আলুর উন্নত জাত হচ্ছে কুমারী। আলু উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? ষষ্ঠ। ডায়মন্ড, কার্ডিনাল, অর্ডিনাল, সিন্দুরি, কুফরি কোন ফসলের উন্নত জাত? এগুলো মূলত আলুর উন্নত জাত। সিলেটে পাহাড়িয়া অঞ্চলে আনারস চাষের ফলে মাটির অবস্থা কেমন হয়? মাটির অবস্থা মূলত উপরের মাটির স্তর ক্ষয় হয়ে যায় এবং উর্বরতা হ্রাস পায়। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে পাবনা, শীর্ষ দেশ চীন এবং পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান অষ্টম। পেঁয়াজের সবচেয়ে উন্নত জাত যেটা সেটা হচ্ছে বাড়ি 6, এটা একটু মনে রাখবেন। পেঁয়াজ উৎপাদনে সবচেয়ে উন্নত জাত হচ্ছে বাড়ি 6। আর এছাড়াও পেঁয়াজের যে জাতগুলো আছে বাড়ি পেঁয়াজ 1, তাহেরপুরি, ভাটি, ঝিটকা এবং কৈলাসনগর। তাহেরপুরি, ভাটি, ঝিটকা, কৈলাসনগর। তাহেরপুরি এবং হচ্ছে কৈলাসনগর দুইটা জায়গার নাম হলেও এই দুইটা হচ্ছে পেঁয়াজের জাতের নাম। আর এছাড়া হচ্ছে ভাতি পেঁয়াজ, এটা নাম জানি, ঝিটকা পেঁয়াজ এটাও আমরা মোটামুটি বলে থাকি, কিন্তু তাহেরপুরি আর কৈলাসনগর নাম দুটো একটু অপরিচিত। আর বাড়ি পেঁয়াজ যেটা সেটা হচ্ছে পেঁয়াজের সবচেয়ে বেশি উন্নত জাত আমাদের এখান থেকে। আর যেটা লাগবে পেঁয়াজ গবেষণা ইনস্টিটিউট মূলত কোথায়? পেঁয়াজ যেহেতু একটা মশলা জাতীয় তাই এটা মশলা গবেষণা ইনস্টিটিউট যেখানে অবস্থিত সেগুলো হচ্ছে সেটা বগুড়াতে। মশলা গবেষণা কেন্দ্র বগুড়ায় মূলত পেঁয়াজ গবেষণা কেন্দ্র। পেঁয়াজ একটি মশলা জাতীয় নতুন জাত হচ্ছে বিনা পেঁয়াজ 1 এবং বিনা পেঁয়াজ 2। পেঁয়াজ নাম দেখে তো চিনতে পারতেছি। পেঁয়াজের সবচেয়ে উন্নত জাত হচ্ছে বাড়ি 6। পেঁয়াজ কোন জাতীয় শস্য? এটি একটি মশলা জাতীয় শস্য। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে পাবনা। পাবনা পেঁয়াজ পাগল, পেঁয়াজ কাটতে গেলে চোখে পানি পড়ে, কান্নাকাটি শুরু হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায়। হ্যাঁ, পাবনা। বাংলাদেশে বেশি পেঁয়াজ আমদানি করে কোন দেশ থেকে? সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করে হচ্ছে ভারত থেকে। আর বাকি পেঁয়াজগুলো আসে মূলত মিয়ানমার, মিশর এবং তুরস্ক থেকে। এরপরে পেঁয়াজ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? পেঁয়াজ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। আমাদের দেখেন যে যা কিছু পড়ছে আগে ধানের ক্ষেত্রে যে সময়টা রাখছে পরবর্তীগুলোতে আমাদের ওই পরিমাণ সময় দেওয়া লাগবে না, কারণ আমাদের অত বেশি মনে রাখার দরকার নেই। আমের ক্ষেত্রে মনে রাখতে হবে যেটা আম সবচেয়ে ভালো জন্মে রাজশাহীতে, বাট আম যে গবেষণা কেন্দ্র সেটা চাঁপাইনবাবগঞ্জে এবং সবচেয়ে আম বেশি জন্মে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশের সর্বপ্রথম বহির্বিশ্বে আমকে পরিচিতকরণ হচ্ছে চীনা পর্যটক যিনি আছেন হিয়েন সাং। আচ্ছা, এই হিয়েন সাং কোন সময় বাংলাদেশে আসে? উনি মূলত মৌর্য বংশের সময় আসে। আরেকজন আছেন যিনি ফা হিয়েন, উনি আসে হচ্ছে গুপ্ত বংশের সময়। হ্যাঁ, এই দুইটাও দেখেন যে অনেক সময় আমাদের যেহেতু এখানে প্রসঙ্গক্রমে চলে আসছে, আমি টপিকটা নিয়ে কথা বলতেছি
যে ফা হিয়েন আর হচ্ছে হিয়েন সাং, এই দুইজনের যদি আমরা খেয়াল করি যে আমরা যদি ফা ফা শব্দটা হচ্ছে ফা হিয়েন, এই যে ফার পরে কে আসে প ফ প প ফ আসে না, তো আমরা গুপ্ত বানান করলে কি হয় গয়ের পয়টা। হ্যাঁ, এই যে ফা হিয়েন ইনি আসছিলেন গুপ্ত বংশের সময়। আর আরেকজন যিনি হিয়েন সাং, তাহলে হিয়েন সাং সাং যিনি উনি আসছিলেন মৌর্য বংশের সময়। একটা হিয়েনের মনে রাখতে হচ্ছে ফা যেটা সেটা গুপ্ততে আসছিল, আর হিয়েন সাং যিনি তিনি হচ্ছে মৌর্য বংশের সময় আসছিল। এই হিয়েন সাং কিন্তু ভারতবর্ষে আসছিল, বাংলায় কিন্তু আসেনি। বাংলাদেশের উন্নত জাতের আম পাওয়া যায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং দিনাজপুরে। মহানন্দা নদী ছাড়া কিসের নাম? এটা আমের নাম। উন্নত জাতের কিছু আমের নাম: বাড়ি আম 1 বা মহানন্দা। বাড়ি আম 1-এর কোড নেম কি? মহানন্দা। বাড়ি 2, বাড়ি আম 3। বাড়ি আম 3 মূলত আমরা কি অনুযায়ী চিনি? অম্রপালি হিসেবে চিনি। বাড়ি আম 4 যেটা হাইব্রিড আম হিসেবে মোহনভোগ, ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, হিমসাগর, ক্ষীরসাপাতি, আরশিনা, কিষানভোগ, কুয়াপাহাড়ি, লতা, বোম্বাই, পরিয়া, কহিতুর, লক্ষণভোগ, মিশ্রীভোগ, গৌরমতি, এগুলো সবগুলো হচ্ছে আমের উন্নত জাত। নতুন উদ্ভাবিত 12 মাসি আমের জাতের নাম কি? গৌরমতি, যেটি চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যায়। 2019 সালে বাংলাদেশের তৃতীয় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় ক্ষীরসাপাতি বা হিমসাগর আম। ক্ষীরসাপাতি বা হিমসাগর আম যেটি উৎপাদিত হয় চাঁপাইনবাবগঞ্জে। ক্ষীরসাপাতি বা হিমসাগর আম কোথায় উৎপাদিত হয়? সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশের নতুন আমের জাত হচ্ছে ব্রি 18 এবং বাঘাশাহী। বাঘাশাহী তাহলে কিসের নাম? বাঘাশাহী হচ্ছে আমের নাম। তাহলে কোন আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? ক্ষীরসাপাতি। আমরা এখন কিছু নিচের দেখবো যেগুলো আম থেকে বারবার কোশ্চেন আসছে। হারিয়াভাঙ্গা কিসের না জাত? হারিয়াভাঙ্গা হচ্ছে আমের জাত। আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? আম উৎপাদনে বাংলাদেশের বিশ্বের অবস্থান হচ্ছে 8ম। আলু উৎপাদনে কিন্তু বাংলাদেশের অবস্থান হচ্ছে 6ষ্ঠ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আম গাছ। ইলামতি হলো এক ধরনের আমের নাম। আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আম গবেষণা কেন্দ্র হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। আম উৎপাদনের জন্য বা আম গাছ চাষের জন্য সবচেয়ে ভালো জায়গা রাজশাহী, কিন্তু আম সবচেয়ে বেশি উৎপাদিত হয় চাঁপাইনবাবগঞ্জে। এখন জিআই পণ্য সম্পর্কে আছি। জিআই পণ্য সম্পর্কে আমরা জিআই পণ্য যে জিনিসটা দেখবেন যে জিআই পণ্যের বর্তমান সংখ্যা কত এটা একটু খেয়াল রাখবেন। সর্বশেষ পণ্য কোনটি সেটা খেয়াল রাখবেন। আর সর্বপ্রথম পণ্য হচ্ছে জামদানি, 2 নাম্বার হচ্ছে ইলিশ এবং 3 নাম্বার ক্ষীরসাপাতি, এগুলো একটু মনে রাখতে হবে। আর এছাড়াও আমাদের রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক, নেত্রকোনা সাদামাটি, দিনাজপুরের কাটারি ভোগ, বাংলাদেশি কালিজিরা যে ধান আছে সেটা, রাজশাহীর ফজলি আম। তাহলে রাজশাহীর 2টা জিনিস পাইলাম, রাজশাহীর সিল্ক এবং রাজশাহীর ফজলি আম। বাংলাদেশের গলদা চিংড়ি, বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আরশিনা আম, সিলেটের শীতলপাটি এবং নাটোরের কাঁচাগোল্লা। যারা সিলেটে ঘুরতে গেছেন ওই যে রাতারগুল যে সোয়াইন ফরেস্ট যেটা আছে, রাতারগুলো গেলে দেখবেন ওই যে নদীটা পার হলে ওইখানে অনেকগুলো শীতল পাটির গাছ আছে। মূলত এই গাছগুলো হচ্ছে সিলেট অঞ্চলে জন্মে, যার কারণে এই সিলেটে শীতল পাটিটি উৎপাদিত হয়, অন্য কোথাও হয় না। এই জন্য শীতল পাটির জন্য বিখ্যাত হচ্ছে সিলেট অঞ্চল। এখন আমরা দেখবো যে জিআই পণ্যটা মূলত কি। জিআই পণ্য হচ্ছে একটি দেশের মাটি, পানি, আবহাওয়া এবং ওই গোষ্ঠীর সংস্কৃতির কোনো একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সেই পণ্যকে ওই দেশের বা ওই স্থানের ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বলে। জিএ থেকে জি এবং আই থেকে আই। জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান WIPD, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। তাহলে জিআই পণ্যকে স্বীকৃতি দেয় কে? WIPD বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এরপরে রেড ম্যাঙ্গো কি? বিশ্বের সবচেয়ে দামি জাতের আম হচ্ছে রেড ম্যাঙ্গো, যেটা জাপানি জাত। বাংলায় এটা সূর্য ডিম নামে পরিচিত। আপনারা যারা মোটামুটি কৃষি যে ব্লগগুলো দেখেন তারা উম্মে কুলসুম পপির যে চ্যানেলটা সেটা হয়তো ফলো করতে পারেন। তো সেখানে ওনার এই রেড ম্যাঙ্গো নিয়ে ওনার একটা ব্লগ আছে, চাইলে সেটা দেখতে পারেন, এগুলো মনে থাকে। এই জন্য প্রাসঙ্গিক কথাগুলো আনলাম যে সবচেয়ে দামি আমের নাম কি? যে রেড ম্যাঙ্গো, সেটা মূলত বাংলাদেশে কি নামে পরিচিত? সূর্য ডিম বা এগ অফ সান হিসেবে পরিচিত। আর এই যে আমটা এটা চাষ হয় খাগড়াছড়িতে। কোন জেলায় রেড ম্যাঙ্গো চাষ হয়? খাগড়াছড়িতে। কোনটি বাংলাদেশের জিআই পণ্যের অন্তর্ভুক্ত নয়? ঢাকায় মসলিন কাপড় অবশ্যই এটা মসলিন কাপড় হচ্ছে 4 নম্বর যেটা জিআই পণ্য। কালো জিরা ধান, রংপুরের শতরঞ্জি সবগুলোই, শুধুমাত্র দিনাজপুরের লিচুনা। দিনাজপুরের কাটারিভোগ ধান হচ্ছে জিআই পণ্য, লিচুনা। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? জামদানি। আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ইলিশ, তৃতীয় ক্ষীরসাপাতি আম এবং চতুর্থ হচ্ছে মসলিন কাপড়। বাংলাদেশের কোন আম প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়? সেটা হচ্ছে ক্ষীরসাপাতি আম বা হিমসাগর আম। ক্ষীরসাপাতি আমের আরেক নাম কি? হিমসাগর আম। কোন ধরনের পণ্য হিসেবে বাংলাদেশের ইলিশ মাছের মেধাস্বত্ব অর্জন করেছে? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা হচ্ছে জিআই পণ্য হিসেবে। হ্যাঁ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থ কি? নির্দেশক। হ্যাঁ,
বাংলাদেশের যে অর্থকরী ফসল পাট উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। পাট বলা হয় হচ্ছে ময়মনসিংহ, কুমিল্লা এবং ঢাকা জেলাকে। পাট দিবস পালন করা হয় 6 মার্চ। বিশ্বে বাংলাদেশে পাট উৎপাদনে প্রথম এবং উৎপাদনে দেশের অবস্থান প্রথম। আর রপ্তানিতে বাংলাদেশ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ভারত। বাংলাদেশের পাট বলা হয় ময়মনসিংহ, কুমিল্লা এবং ঢাকা জেলাকে। পাটের জীবন রহস্য উন্মোচন করে ডক্টর মাকসুদুল আলম, যেটা 2010 সালে। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট BJRI প্রতিষ্ঠিত হয় 1951 সালে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1951 সালে। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট অবস্থিত মানিক মিয়া এভিনিউ, ঢাকা। আচ্ছা, দেশের প্রথম পাটের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল কোনটি? নারায়ণগঞ্জ। পাটের যে আঁশ বাঁধা হয়, যে এটা এক বেল সমান কত কেজি? একটা গাইড যেটা তৈরি করা হয় এক বেলের মূলত 182.25 কেজি বা 4.5 মণ। তাহলে পাটের যে গাইডের ওজন কত? 4.5 মণ বা এক বেল কিংবা 182.25 কেজি। পাটের মোড়ক ব্যবহার করা বাধ্যতামূলক কয়টি পণ্যের জন্য? 19টি পণ্যের জন্য। হ্যাঁ, তাহলে কয়টি পণ্যের জন্য? 19টি পণ্যের জন্য। আমরা যদি নামগুলো একবার একটু পড়ে ফেলি: মরিচ, হলুদ, আদা, পেঁয়াজ, রসুন, ডাল, ধনে, আলু, আটা, ময়দা, তুষ, খুদ, কোড়া, সার, ভুট্টা, চিনি, চাল, ধান, গম, পোলট্রি, ফিড ইত্যাদি। এগুলো সাধারণত আসে না, শুধুমাত্র সংখ্যাটা মনে রাখলে হবে যে 19টা পণ্যের জন্য পাটের মোড়ক ব্যবহার করা বাধ্যতামূলক। দেশের উন্নত জাতের পাট বীজ হচ্ছে তোষা এবং মেস্তা। পাট গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত পাট এবং পাট জাতীয় ফসল উদ্ভাবন করেছে কতটি? 52টি। রবি 1 হচ্ছে জিন প্রযুক্তি কাজে লাগিয়ে পাটের নতুন জাত। জুটন কি? জুটনটা একটু দেখবেন, পাট ও সুতা মিশ্রিত কাপড়, যেখানে পাট থাকে 70% এবং সুতা থেকে 30%। এই জুটন আবিষ্কার করছে কে? সিদ্দিকুল্লাহ। এই জুটনটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই টপিকটা একটু মনে রাখবেন পাটের এখান থেকে। আর নতুন জাত হচ্ছে মেস্তা চার। তাহলে জুটনে পাট এবং সুতার অনুপাত কত? 70:30। আর এই জুটন আবিষ্কার করে কে? সিদ্দিকুল্লাহ। সোনালী আঁশ বলা হয় নিচের কোনটিকে? পাটকে। কোন প্রকারের মাটি পাট চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? দোআঁশ মাটি। কোন মাটি? দোআঁশ মাটি। মেস্তা এক জাতীয় পাটের নাম। মেস্তা, তোষা এগুলো হচ্ছে পাটের নাম। জুটন আবিষ্কার করেন কে? মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। পাটের জীবন রহস্য আবিষ্কার করে মাকসুদুল আলম। পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ আবিষ্কার করে কে? মোবারক আহমেদ খান। পচনশীল পলিমার ব্যাগ আবিষ্কার করে মোবারক আহমেদ খান। পাটের থেকে পচনশীল ব্যাগ আবিষ্কার করে মোবারক আহমেদ খান। তাহলে পাটের সঙ্গে আমরা 3টা নাম, একটা হচ্ছে জুটন আবিষ্কার করে কে? মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। আর পাটের জীবন রহস্য আবিষ্কার করে মাকসুদুল আলম। পলিমার ব্যাগ আবিষ্কার করে মোবারক আহমেদ খান। এরপরে পাট গবেষণা ইনস্টিটিউট এর কোন গবেষকের নেতৃত্বে দেশি পাটের DNA এর বিন্যাস আবিষ্কৃত হয়েছে? মাকসুদুল আলম। BTMC কোন মন্ত্রণালয়ের অধীনে? এটি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে। আমরা এবার পড়বো চা শিল্প সম্পর্কে। চা বোর্ড অবস্থিত চট্টগ্রামে। চা জাদুঘর শ্রীমঙ্গল, মৌলভীবাজার। চায়ের দেশে স্বাগতম, এই যে ভাস্কর্য, এটা আছে শ্রীমঙ্গল, মৌলভীবাজারে। চা গবেষণা ইনস্টিটিউট, চা জাদুঘর দুইটাই হচ্ছে শ্রীমঙ্গল, মৌলভীবাজারে। চায়ের রাজধানীও বলা হয় শ্রীমঙ্গল, মৌলভীবাজারকে। সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় মৌলভীবাজারে। চা বাগান রয়েছে টোটাল 167টি, তার মধ্যে মৌলভীবাজারে আছে 9টি, 190টি। আর বাকিগুলো পঞ্চগড়ে কিছু আছে, আর হচ্ছে সিলেটে কিছু আছে। আমাদের প্রথম চা চাষ হয় 1940 সালে চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় কুন্ডুদের বাগান নামে পরিচিত। হ্যাঁ, কুন্ডুদের বাগান নামে পরিচিত, যেখানে চা চাষ হয় 1880 সালে। প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ হয় 1954 সালে, অর্থাৎ 14 বছর পরে মালনী সিলেটে। এই যে চা বাগানের প্রতিষ্ঠাতা লর্ড হার্ডসন, এই চা বাগানের প্রতিষ্ঠাতাকে লর্ড হার্ডসন। হোয়াইট টি তৈরিতে গাছের কুড়ি ব্যবহার করা হয়। আর এই যে হোয়াইট টি, এটি রপ্তানি হয় চীনে। চা বাগানের মালিকদের যে সংগঠন, সেটা হচ্ছে বাংলাদেশ চা সংসদ বা বাচা, এভাবে সংক্ষিপ্ত নামটা। হ্যাঁ, এরপরে প্রথম চা নিলাম কেন্দ্র সেটি চট্টগ্রামের আগ্রাবাদে। নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? শ্রীমঙ্গল, মৌলভীবাজারে। চা শ্রমিকদের মজুরি কত? 170 টাকা। উপমহাদেশের চা শিল্পের জন্মস্থান বলা হয় কোন জায়গাকে? চট্টগ্রামকে। কারণ চট্টগ্রামে প্রথম 1940 সালে চা চাষ করা হয়, যেটা এই দেশে এই চা চাষটা শুরু করছিল কার সময়ে? লর্ড হার্ডসনের সময়ে। প্রথম যে বাগানটা ছিল সেটার নাম হচ্ছে কুন্ডুদের বাগান।
এরপরে আমাদের নিবন্ধিত চায়ের বাগান আছে 167টি, চা উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার, শীর্ষ দেশ চীন। প্রথম চা চাষ শুরু হয় চীনে 1650 সালে। বাংলাদেশে একমাত্র অর্গানিক চা বাগান বা প্রথম অর্গানিক চা তৈরি হয় কোথায়? পঞ্চগড়ে। কত সালে? 2000 সালে। বাংলাদেশ টি বোর্ড এটা হচ্ছে কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। এটা নসিরাবাদ চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের টি বোর্ডে যে 167টি বাগান আছে এর মধ্যে হচ্ছে 128টি হচ্ছে এস্টেট আছে এবং বাগান আছে 39টি টোটাল মিলায়ে। এই যে 168টি এস্টেট আছে স্থায়ী নিবন্ধন প্রাপ্ত টি এস্টেট, আর বাগান হচ্ছে 39টি। টি এস্টেট মূলত কি? টি এস্টেট চা পাতা প্রক্রিয়াজাত, বাজারকরণ এবং শ্রমিক কর্মচারীর সুবিধা সহ চা বাগানকে বোঝায়। আর চা বাগান যেটা সেটা 25 একর ভূখণ্ড সম্বলিত চা বাগান, যা টি এস্টেট নয়। আচ্ছা, এটা লাগবে না এখন, যে চা দিবস কবে, এটা আর এখনকার জন্য গুরুত্বপূর্ণ না। এরপর সবচেয়ে বেশি চা বাগান আছে কোথায়? সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজারে 90টি, আর সবচেয়ে কম আছে ঠাকুরগাঁয়ে। পঞ্চগড়ে আছে 8টি, আর অর্গানিক চা বাগান আছে পঞ্চগড়ে। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কোনটি? চা। বাংলাদেশের কোন জেলা চা চাষের জন্য বিখ্যাত? সিলেট জেলা। সিলেটে প্রচুর পরিমাণে চা জন্মাবার কারণ হচ্ছে পাহাড় এবং প্রচুর বৃষ্টি। ছায়াবৃক্ষ কোন বাগানের সাথে পরিচিত? সেটা চা বাগানের সাথে পরিচিত। চা যে গাছগুলো আছে এগুলো অতিরিক্ত রৌদ্রে জন্মাতে পারে না, এই জন্য চা গাছের ভিতরে অনেকগুলো, যারা চা বাগানে ঘুরতে গেছেন দেখবেন যে অনেক বড় বড় গাছ আছে। এই গাছগুলোকে বলা হয় শেড ট্রি বা ছায়া বৃক্ষ, যাতে চা গাছকে তারা সরাসরি তাপ থেকে বা সূর্যের আলো থেকে বাঁচায় রাখে। কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয়? চায়ের জন্য। বাংলাদেশের প্রথম চা চাষ আরম্ভ হয় কত? 1880 সালে, কিন্তু বাণিজ্যিকভাবে যদি বলে তাহলে সেটা হবে 54 সালে। প্রথম 1980 সালে যেটা হয়েছিল চট্টগ্রামের কুন্ডুদের বাগানে, আর 1854 সালে যেটা বাণিজ্যিকভাবে সেটা হচ্ছে মালনীছড়ায়। বাংলাদেশের অর্গানিক চা উৎপাদন শুরু হয় কোথায়? পঞ্চগড়ে 2000 সাল থেকে, আর এখানে চা বাগান আছে টোটাল 8টি। বাংলাদেশ চা বোর্ড কোথায় অবস্থিত? চট্টগ্রামের নসিরাবাদ। চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত? শ্রীমঙ্গল, মৌলভীবাজার। চা বোর্ড কোন জেলায় অবস্থিত? চা বোর্ড অবস্থিত হচ্ছে চট্টগ্রামে। বোর্ড যেটা সেটা হচ্ছে চট্টগ্রামে। এরপরে আসি আমরা মৌলভীবাজারে চায়ের বাগান রয়েছে 90টি। কাজী অ্যান্ড কাজী কর্তৃক পঞ্চগড়ে উৎপাদিত অর্গানিক চা যে চা নামে পরিচিত মিনা চা। হ্যাঁ, কাজী অ্যান্ড কাজী, এই যে চাটা সেটা হচ্ছে মিনা চা। দেখেন, কাজী হায়াত বা হচ্ছে কাজী মিনা, এই দুইটা একই ধরনের জিনিস আমাদের মনে পড়ায়, তাই না? ছোটবেলার টিভি প্রোগ্রামগুলোর কথা তো এখানে মনে রাখতে পারেন। ছোটবেলায় মিনা বা হচ্ছে কাজী হায়াত, এখানে আমাদের জন্য আনন্দের কিছু ছিল, যাও আমাদের রিফ্রেশমেন্টের কাজ করে। হ্যাঁ, তাহলে কাজী অ্যান্ড কাজী যে এই যে টি এস্টেট, এটা মূলত মিনা চা তৈরি করে। এরপরে আসি আমরা তামাক উৎপাদনে কে কুষ্টিয়া জেলা শীর্ষ, আর এই হচ্ছে সব তামাকের যে উন্নত জাত সেটা হচ্ছে সুমাত্রা বা ম্যানিলা। রেশম উৎপাদনের জন্য সবচেয়ে বিখ্যাত জেলা হচ্ছে রাজশাহী, আর রেশম চাষ যে পদ্ধতি এটাকে বলা হয় সেরিকালচার। হ্যাঁ, সিল্ক সিটি বলা হয় রাজশাহীকে, সিল্ক সিটি বলা হয় রাজশাহীকে, কারণ রেশম থেকে সিল্ক উৎপাদন হয়। সেরি র আছে, র থেকে রেশম, র থেকে রেশম। হ্যাঁ, যদিও আমি চেয়েছিলাম 1 ঘন্টার ভিতরে ক্লাসটা শেষ করতে, ক্লাস প্রায় শেষের পথে, অল্প কিছু আছে, 1 ঘন্টা আপ হয়ে গেছে, হয়তো বা 10-15 মিনিট লাগতে পারে। আমি আশা করবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু একটা বই পুরাটা প্রত্যেকটা লাইন বাই লাইন শেষ হচ্ছে, তো 1 ঘন্টা ব্যয় করে একটা চ্যাপ্টার আপনাদের ক্লোজ হয়ে যাচ্ছে। যারা পরীক্ষার্থী সামনে, তারা চাইলে এই চ্যানেলে নজর রাখতে পারেন। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে, অর্থাৎ 9টা যে চ্যাপ্টার আছে সিলেবাস অনুযায়ী, 9টা চ্যাপ্টারেরই এরকম একটা ক্লাসে ক্লোজ করা হবে। এরপরে আমরা যদি দেখি যে রাবার চাষের জন্য শীর্ষ জেলা কক্সবাজার, দেশ হচ্ছে থাইল্যান্ড। এটা মনে রাখলে হবে, বাকি দরকার নেই। আচ্ছা, সর্বপ্রথম রাবার উৎপন্ন হয় রামু, কক্সবাজারে। এটা বেশি আছে। রাবার জোন হিসেবে পরিচিত বান্দরবনের বাইশারি অঞ্চল, সেটা। রাবারের অর্থনৈতিক যে জীবনচক্র সেটা হচ্ছে 28 থেকে 30 বছর পর্যন্ত। রাবার জোন হচ্ছে 3টি, চট্টগ্রাম জোন, তারপরে মধুপুর জোন, আর একটা নিয়ন্ত্রক যেটা সেটা হচ্ছে বাংলাদেশ বন উন্নয়ন কর্তৃপক্ষ, সেটা হচ্ছে রাবার যে অঞ্চল এটাকে নিয়ন্ত্রণ করে থাকে। মূলত এখান থেকে যেটা বেশি আসে, সবচেয়ে বেশি যে প্রথম রাবার উৎপাদন হয় কোথায়? রামু, কক্সবাজারে। আর রাবার জোন কয়টি? 3টি। বাংলাদেশের সরকারি রাবার বাগান আছে কয়টি? সরকারি রাবার বাগান আছে হচ্ছে 17টি। এরপরে যেটা আছে আখ যে বাংলাদেশ আখের জন্য উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নাটোর। আর সবচেয়ে ধান বা রাইস মিল আছে কোথায়? নওগাঁতে। নাটোর দেখে নওগাঁর কথা মনে পড়লো যে সেখানে অনেক বেশি রাইস মিল আছে। এরপরে দেখি যে হচ্ছে আখের যে গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী, পাবনা। আর এই আখের উন্নত জাত হচ্ছে ঈশ্বরদী 1/53। তারপরে গ্যান্ডারিয়া, তো এটার নামটা মোটামুটি অনেক জায়গায় অলরেডি হচ্ছে আখকে গ্যান্ডারি বা গ্যান্ডারিয়া এই ধরনের নাম বলে।
এরপরে আমরা দেখি যে বাংলাদেশের কোন জায়গায় রাবার চাষের জন্য বিখ্যাত। রামু, কক্সবাজার। রামু উপজেলা কোন জন্য বিখ্যাত? কক্সবাজার। কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। রেশম পোকা যে গাছের পাতা খেয়ে বেঁচে থাকে? তুঁত গাছের। সরকারি রাবার বাগান আছে কয়টি? এখানে 17টি। রাবার বাগান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বন শিল্প কর্পোরেশন। বাংলাদেশের সর্ববৃহৎ রাবার ট্রিটমেন্ট প্লান্ট নির্মিত হচ্ছে কোথায়? শ্রীমঙ্গলের মৌলভীবাজারে সর্ববৃহৎ রাবার ট্রিটমেন্ট প্লান্ট নির্মিত হচ্ছে। জুম কি? জুম মূলত হচ্ছে যে পাহাড়ের ঢাল কেটে যে ধরনের চাষ করা হয় তাকে বলা হয় জুম। এই জুম পদ্ধতিতে সাধারণত যে ফসলগুলো চাষ হয়, ধান, তুলা, তিল, আদা এবং হলুদ, উপজাতিরা জুম চাষ করে বছরে 2বার। আর এই জুম চাষের বিকল্প পদ্ধতি হচ্ছে সল্ট পদ্ধতি। হ্যাঁ, জুম চাষের বিকল্প পদ্ধতি হচ্ছে সল্ট পদ্ধতি। যেহেতু জুম চাষের ফলে পাহাড়ের অনেক ক্ষতি হয় এবং পরিবেশের উর্বরতা হ্রাস পায়, পাহাড়ের ঢালে ধসে যায়, মাটি ধসে পাহাড় ধস নামে। এই জন্য ওর বিপরীত পদ্ধতি হিসেবে সল্ট পদ্ধতি ব্যবহার করা হয়। যারা জুম চাষের জন্য জড়িত তাদেরকে জুমিয়া বলে। জুম চাষ হয় যে 3টি জেলা আছে, সেই 3টি জেলায় রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রামে উপজাতি জনগোষ্ঠী যে বিশেষ পদ্ধতিতে চাষ করে তাকে বলা হয় জুম। জুম বলতে কি বোঝায়? এক ধরনের চাষাবাদ। জুম চাষের বিকল্প কোনটি? সল্ট পদ্ধতি। হ্যাঁ, কি একটা ব্যাপার, বারবার হ্যাঁ হ্যাঁ কেন বলতেছি জানি না, এটা মুদ্রাদোষ চলে আসছে। আচ্ছা, কৃষি পরিসংখ্যান যেটা, সাধারণত কোন জেলায় কোন ফসল বেশি হয় এটা এখনো একই আছে। ধান সবচেয়ে বেশি জন্মায় ময়মনসিংহে, গম ঠাকুরগাঁয়ে, চা মৌলভীবাজারে, তুলা এবং কলা ঝিনাইদহে, মাছ ময়মনসিংহে, আলু বগুড়া, পেঁয়াজ ফরিদপুর, কাঁঠাল গাজীপুর, আনারস টাঙ্গাইল, পেয়ারা চট্টগ্রাম, নারিকেল হচ্ছে ভোলা। আমরা এই তথ্যগুলো যে বাকিগুলো আছে যেগুলো আমাদের অত বেশি দরকার না, আমরা এগুলো পড়বো না। আমরা শুধুমাত্র যেটা করবো এখান থেকে যে প্রিভিয়াস যে টিকগুলো আসছে সেগুলো একটু দেখে যাব। কলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? কলা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে টাঙ্গাইল। সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান 3য়। ধান উৎপাদনেও কিন্তু বাংলাদেশের অবস্থান 3য়। ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। তামাক উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে কুষ্টিয়া জেলা। এবার আমাদের এখানে অনেকগুলো যে ফসল আছে, ফসলের উন্নত জাতের নাম আছে। এখান থেকে এই যে টপিকটা, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা সবগুলো জাতের নাম অলরেডি প্রত্যেকটার সাথে একবার করে পড়ে আসছি, তাই এখান থেকে আমরা এটা স্কিপ করে শুধুমাত্র এই টপিকের টিকগুলো পড়তেছি। আর এখান থেকে দেখবেন যে কৃষি থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকে জাত নিয়ে। এই ফসলের জাত মনে রাখার কৌশলটা অবশ্যই দেখে যাবেন। বৃষাইল কি? বৃষাইল একটি উন্নত জাতের ধানের নাম। হাজি এবং দানেশ কোনটির নাম? হাজি এবং দানেশ মিষ্টি কুমড়ার নাম। আচ্ছা, হাজি দানেশ বা হাজি মহসিন মিষ্টি মানুষ ছিল না, এরা দান টান করতো বেশি। আর আবার আমরা অনেকেই মিষ্টি কুমড়া খেতে পছন্দ করি না, এরা আবার লোকজনকে দান করে দেয়। তো হাজি এবং দানেশ কিসের নাম? মিষ্টি কুমড়া জাতের নাম। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রজাতির কলা চাষ হচ্ছে, নিচের কোনটি? তাদের নাম অগ্নিশ্বর। কলার যে উন্নত জাতগুলো আছে, কলার উন্নত জাতের মধ্যে আছে অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীজজবা, এগুলো হচ্ছে কলার উন্নত জাতের নাম। এরপরে আমাদের বাংলাদেশের দোয়েল কি? দোয়েল নামে পরিচিত 9 কোনটি? ল্যাপটপ, উন্নত জাতের গম এবং এক ধরনের পাখি। গমের উন্নত জাতের নাম হচ্ছে দোয়েল। গমের যে আলাদা যে নামগুলো আছে, আনন্দ, আকবর, বরপদ, অগ্রণী, সোনালী, বলাকা, শতাব্দী এবং কাঞ্চন, এগুলো গমের উন্নত জাত। শতাব্দী বলছিলাম যে আমার রুমমেটের নাম শতাব্দী, সে রুটি খেতে পছন্দ করতো, ওখান থেকে মনে ছিল আমার যেটি হচ্ছে গমের উন্নত জাতের নাম। মহানন্দা কিসের নাম? নদী ছাড়া। মহানন্দা হচ্ছে আমের নাম। হাড়িয়াভাঙ্গা কোন ফলের নাম? হাড়িয়াভাঙ্গা হচ্ছে আমের নাম। মধুবালা নামটি কি জন্য বিখ্যাত? মধুবালা হচ্ছে হলদে জাতের তরমুজের জন্য বিখ্যাত। তরমুজের আরেকটা নাম ছিল হচ্ছে পদ্মা। কি নাম ছিল? পদ্মা। এরপরে আমরা দেখবো রূপালী এবং ডেলফোর্স কিসের নাম? উন্নত জাতের। তুলার নাম মহানন্দা। নদী ছাড়া কিসের নাম? মহানন্দা হচ্ছে আমের নাম। ড্রামহেড বাঁধাকপির উন্নত জাতের নাম। বাঁধাকপির উন্নত জাত হচ্ছে ড্রামহেড। এছাড়াও আরো যে আছে গোল্ডেন ক্রস, KY ক্রস, গ্রিন এক্সপেক্স, অ্যানাটম 70 এবং প্রভাতী। এই ড্রামহেড আর প্রভাতীটা একটু মনে রাখবেন। বাকি যেগুলো আছে কেমন খ্যাতম্যাত নামগুলো, সবগুলো দেশের বাইরের নাম। আর বাংলাদেশের মানুষ এমনি বাঁধাকপি অত বেশি পছন্দ করে না, নামগুলো দেখে যেটা বিরক্তি লাগবে সেটা দিয়ে দেবেন। বাঁধাকপি। ড্রামহেড কিসের নাম? ড্রামহেড হচ্ছে উন্নত জাতের বাঁধাকপির নাম। প্রভাতীয় বাঁধাকপির নাম। বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেগুনের নাম কি? হচ্ছে তারা। আচ্ছা, বেগুনের একটা দারুণ একটা জিনিস আছে যে বেগুনের যে জাতগুলো, এগুলো শেষে হচ্ছে তারা। হ্যাঁ, এটা আমি এভাবে মনে রাখছিলাম যে যাদের অ্যালার্জি আছে তারা যখন হচ্ছে বেগুন খায়, ওদের অ্যালার্জি এত পরিমাণে বেড়ে যায় যে ওরা চোখে
তারা দেখা শুরু করে। তো বেগুনের যে জাতগুলো আছে এখানে দেখেন যে উত্তরা, তারাপুরী, কাজল, নয়নতারা, শুকতারা, এগুলো যে তারা 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 শুধু কাজল বাদে এমনিতেই যখন হচ্ছে বেগুন খাওয়ার পরে গায়ে চুলকানি শুরু হয়ে যাবে, চোখের নিচে এত ডার্ক সার্কেল পড়ে যাবে যে কাজলের আর দরকারই নাই। তো এখানে যে বেগুনের যে জাতগুলো আছে উত্তরা, তারাপুরী, কাজল, নয়নতারা, শুকতারা, এগুলো হচ্ছে বেগুনের জাতের নাম। চন্দ্রমুখী মরিচের জাতের নাম। এরপরে আসি আমরা সোনার বাংলা 1 কি। সোনার বাংলা 1 হচ্ছে ধানের জাত। সিন্দুরি, সিন্দুরি হচ্ছে আলুর জাত। লাল যে আলুগুলো আছে ওখান থেকে সিন্দুরি মনে রাখতে পারেন, অথবা অন্য কোনো উপায়ে মনে রাখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ব্ল্যাক টাইগার বলা হয় কাকে? চিংড়িকে। যেহেতু টাইগার এই যে দক্ষিণ অঞ্চলের বাগেরহাটের, এটা কিন্তু চিংড়ি গবেষণা ইনস্টিটিউট, বাগেরহাট টাইগার চিংড়ি এভাবে মনে রাখা যায়। হোয়াইট গোল্ড বলা হয় চিংড়ি যে এটা সেটাকে। ব্ল্যাক বেঙ্গল বলা হয় কালো জাতের ছাগলকে। ব্ল্যাক গোল্ড বলা হয় তেজস্ক্রিয় বালু যেটা সমুদ্রের দিকে পাওয়া যায়। সোনালী আঁশ বলা হয় দেশি বা তোষা পাটকে। তোষা এবং মেস্তা পাটের উন্নত জাত। কুষ্টিয়া গ্রেড ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে জাত সেটা। এখন আমরা দেখবো প্রজনন কেন্দ্রগুলো। হরিণ প্রজনন কেন্দ্র কক্সবাজার। বন্য প্রাণী প্রজনন কেন্দ্র হচ্ছে ডুলা, হাজরা, কক্সবাজার। গরু সাভার, ঢাকা। ছাগল টিলাগড়, সিলেট। মহিষ ফকিরহাট, বাগেরহাট। কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে করমজল, সুন্দরবন। ব্ল্যাক বেঙ্গল কি? এটা উন্নত জাতের ছাগলের, কালো জাতের ছাগলের নাম, সরি। ব্ল্যাক টাইগার কি? এটা হচ্ছে বাগদা চিংড়ি। ব্ল্যাক টাইগার বাগদা চিংড়ি। আপনারা যদি খেয়াল করেন যে বাগদা চিংড়ি কিছুটা কালো কালো দাগ হয়, কিছুটা কেমন জানি পানি কালা, তারপর আবার কালো একটা শেড থাকে, ওখান থেকে ব্ল্যাক টাইগার হচ্ছে বাগদা চিংড়ি। কুমিরের প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে করমজল, সুন্দরবন। যেহেতু সুন্দরবনের নদীগুলোতে কুমির থাকে, তো এখানে একটা অভয়ারণ্য জায়গা হচ্ছে করমজল, সুন্দরবন। হরিণ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? হরিণ প্রজনন কেন্দ্র অবস্থিত হচ্ছে চকরিয়া, কক্সবাজার। চকরিয়া, কক্সবাজারে। আচ্ছা, হরিণ কেমন করে? ওর গায়ে কেমন জানি চক 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 এরকম ফুটো ফুটো দেওয়া থাকে না, চকের সাদা ফুটার মতো, ওখান থেকে চকরিয়া। আর চকরিয়া অঞ্চলটা কোথায় অবস্থিত? কক্সবাজারে। তাহলে হরিণ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? চকরিয়া, কক্সবাজার। এখন আমরা কৃষিভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সম্পর্কে বলবো। বাংলাদেশের কৃষি ভিত্তিক যে প্রতিষ্ঠান এগুলোর মধ্যে প্রথম যেটা আছে বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এটি 1976 সালে প্রতিষ্ঠিত হয়। এর অবস্থান জয়দেবপুর, গাজীপুরে। এই বাড়ির আওতাধীন আছে হচ্ছে 6টি সংস্থা। তবে এই বাড়ি সম্পর্কে যেটা মনে রাখতে হবে, এটা মূলত বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। এটা খাদ্য উৎপাদন এবং ব্যবস্থাপনায় ভূমিকা পালন করে। উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে গবেষণা করে। এরপরে এর যে ভিত্তিক 6টা প্রতিষ্ঠান, এই 6টা প্রতিষ্ঠানে আমরা দেখবো যে 4টার যে গবেষণা কেন্দ্র একই জায়গায়, জয়দেবপুর, গাজীপুর। এই 4টা হচ্ছে কন্দাল বা আলু যে জাতীয় ফসল, অর্থাৎ কন্দাল জাতীয় ফসল আলু, এটা জয়দেবপুর, গাজীপুরে। তৈলবীজ জয়দেবপুর, গাজীপুর। উদ্যানতত্ত্ব জয়দেবপুর, গাজীপুর। উদ্ভিদ কৌলি সম্পদ এটাও জয়দেবপুর, গাজীপুর। কিন্তু মশলা হচ্ছে শিবগঞ্জ, বগুড়া। আমরা দেখছিলাম পেঁয়াজ পড়ার সময় এটা যে পেঁয়াজ গবেষণা কেন্দ্র বা মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা শিবগঞ্জ, গাজীপুরে অবস্থিত, সরি শিবগঞ্জ, বগুড়ায় অবস্থিত। আর ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনা। আচ্ছা, পাবনা একটা পাগলা গারদ আছে, তো পাগলা গারদে অনেকজন রুগী থাকে, যেহেতু ওইটা আমাদের, আর আমরা রুগীদের জন্য, অনেক মানুষের জন্য সবসময় খাবার হিসেবে কি সহজলভ্য হয় ডাল। তো ডাল গবেষণা ইনস্টিটিউট কোথায়? ঈশ্বরদী, পাবনা। মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায়? শিবগঞ্জ, বগুড়া। আচ্ছা, এরপরে আমরা দেখি যে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট বাড়ি কোথায় অবস্থিত? রাইস রিসার্চ ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর। এটি 1 অক্টোবর 1970 সালে গঠিত হয়। কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান একটা অঙ্গ হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট। এরপরে আমরা দেখবো হচ্ছে বিনা। বিনা মূলত হচ্ছে কি নিয়ে? বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, অর্থাৎ হচ্ছে এটা পরমাণু গবেষণা কেন্দ্র। এটা মূলত ভূমি ও পানির উত্তম ব্যবস্থাপনা ও ফসলের উৎপাদন বৃদ্ধিতে কলা কৌশল উদ্ভাবন করে। তাহলে বিনার কাজ কি? বিনার কাজ হচ্ছে ভূমি এবং পানির উত্তম ব্যবস্থাপনা। এটা একটু মনে রাখবেন কোনটার কাজ কি। হ্যাঁ, যেমন আমরা দেখলাম বাড়ির ক্ষেত্রে যে এটা বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে বাড়ি। আর বিনার কাজ হচ্ছে এটা পরমাণু গবেষণা একটা প্রতিষ্ঠান। আর বাংলাদেশের যে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, যেটা 1961 সালে প্রতিষ্ঠিত, এইখানে এটার অবস্থান। আর এটার কাজ হচ্ছে ভূমি এবং পানির উত্তম ব্যবস্থাপনা, কৃষির সঙ্গে যেহেতু জড়িত। আর এটা যেহেতু ওই ধরনের গবেষণা ভিত্তিক একটা প্রতিষ্ঠান, তা এরা কি করে যে ভূমি এবং পানি নিয়ে গবেষণা করে কোন ফসল ভালো হবে, কলা কৌশল আবিষ্কার করে এই বিনা। আর বিনার উৎপাদিত ধানের কিছু জাত আসে বিনা 9, এটা হচ্ছে লবণাক্ততা সহিষ্ণু জাত। আমরা দেখছি যে বিনা 8, 9 এবং 47 এগুলো হচ্ছে লবণাক্ততা সহিষ্ণু ধান। ইরাটন 24 হচ্ছে বিনা আবিষ্কৃত প্রথম ধান। এটা কি ধান ছিল? বিনা আবিষ্কৃত প্রথম ধান হচ্ছে ইরাটন। ইরা একটা মেয়ের নাম। হ্যাঁ, তো বিনা, ইরা এভাবে মনে রাখা যায়।
এরপরে বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা 1961 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকায় এর সদর দপ্তর। এর কাজ হচ্ছে ডেভেলপ করে, হ্যাঁ, কি ডেভেলপ করে? কৃষি ডেভেলপ করতে গেলে অবশ্যই কি লাগবে? কৃষি যে উপকরণগুলো আছে, বীজ, সার সরবরাহ করা, সেচের সুযোগ সুবিধা করা, এগুলো কিন্তু সেচের সুযোগ করে কিন্তু বিএডিসি, কিন্তু পানির ব্যবস্থাপনা বা পানি নিয়ে যে কাজগুলো সেগুলো করে কিন্তু হচ্ছে বিনা। এরপরে বাংলাদেশের একমাত্র বহু শস্য গবেষণা প্রতিষ্ঠানের নাম কি? বহু শব্দটা ছিল কোথায়? বাড়িতে, হ্যাঁ। পুরো এগ্রিকালচার রিলেটেড যা কিছু গবেষণা করে সেটা হচ্ছে বাড়ি, অর্থাৎ এগ্রিকালচার যে রিসার্চ ইনস্টিটিউট যেটা, সেটা কয়টি ফসলের উন্নত সংস্থাকে একত্রিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠিত? 6টি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বিনা অবস্থিত হচ্ছে আমাদের যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটি 1961 সালে অবস্থিত, সেখানে। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর, গাজীপুর। বিএডিসি এর কাজ কি? বিএডিসি যেটা হচ্ছে, এটা মূলত কৃষি উন্নয়ন, ডেভেলপমেন্ট উন্নয়নে সহযোগিতা করে। মশলা গবেষণা কেন্দ্র কোথায়? পড়শি, বগুড়া, শিবগঞ্জে। বাংলাদেশের ডাল গবেষণা ইনস্টিটিউট কোথায়? হসপিটাল আছে কোথায়? অনেক মানুষের পাবনাতে। পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মানিক মিয়া এভিনিউ, ঢাকা। সুগার ক্রপ বা ধান গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ঈশ্বরদী, পাবনা। কৃষি সম্প্রসারণ খামারবাড়ি, ঢাকা। এরপরে আমরা দেখব যে হচ্ছে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট, ফার্মগেট, ঢাকা। বাংলাদেশের গম এবং ভুট্টা ইনস্টিটিউট অলরেডি আমরা পড়ে আসছি, এটা হচ্ছে নসিপুর, দিনাজপুরে অবস্থিত। হর্টিকালচার এক্সপার্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, যেটা খামারবাড়ি, ঢাকায় অবস্থিত। মানিক মিয়া এভিনিউতে অবস্থিত কি? পাট গবেষণা ইনস্টিটিউট। পাট, ধান, গম, ভুট্টা, এগুলো একটু মনে রাখি যে পাটের জন্য হচ্ছে মানিক মিয়া ইনস্টিটিউট, ধানের জন্য জয়দেবপুর, গাজীপুর, আখের জন্য ঈশ্বরদী, পাবনা, আর যে মশলা জাতীয় যে ফসল সেটার জন্য হচ্ছে বগুড়া, শিবগঞ্জ, বগুড়া, আর হচ্ছে গম এবং ভুট্টার জন্য নসিবপুর, দিনাজপুর। বাংলাদেশের কোন জেলায় ফল গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? ফল গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে রাজশাহী। রাজশাহীতে বেশ ভালোই ফল জন্মে, ওই অঞ্চলের আবহাওয়া বা মাটিটা বেশ উপযোগী আম চাষের জন্যও। এরপরে দেখবো যে রাজশাহীর লিচুও কিন্তু বেশ বিখ্যাত। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পাট গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ঢাকাতে অবস্থিত, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। আচ্ছা, এখানে মনে রাখা যায় পাট একসময় বাংলাদেশের কি ছিল? মানিক ছিল, মানে এটা প্রধান অর্থকরী ফসল ছিল, হ্যাঁ। মানিক মিয়া এভিনিউ, ঢাকা। ডিএই বাংলাদেশ সরকারের কি বিষয়ক সংস্থা? এটা কৃষি বিষয়ক সংস্থা। ডিএই স্ট্যান্ডস ফর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন। বাড়ি কোন সালে প্রতিষ্ঠিত হয়? বাড়ি প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1976 সালে। বাড়ি প্রতিষ্ঠিত হয় 1976 সালে। তুলা উন্নয়ন বোর্ড কোথায় অবস্থিত? তুলা উন্নয়ন বোর্ড হচ্ছে ঢাকায় অবস্থিত। তুলা উন্নয়ন বোর্ড ঢাকায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত? ঝিনাইদহে। বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার অবস্থিত ঝিনাইদহে। বাংলাদেশের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? খামারবাড়ি, ঢাকা। বীজ প্রত্যয়ন এজেন্সি SCA কোথায় অবস্থিত? গাজীপুর। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত? যশোর জেলা। কিন্তু তুলা উন্নয়ন যে কর্তৃপক্ষ সেটা কিন্তু ঢাকাতে অবস্থিত। এখন কৃষি বিষয়ক যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা একটু দেখব। কৃষি বাতায়ন যে কল সেন্টার সেটা 3331। কৃষি কল সেন্টার নাম্বার যেটি সেটি 16123। কৃষি বাতায়ন যেটা 3331 333 অন। আর যেটা কৃষি কল সেন্টার 16123। কৃষি দিবস পালিত হয় 15 নভেম্বর বা 1 অগ্রহায়ণ। কৃষি দিবস পালিত হয় 15 নভেম্বর বা 1 অগ্রহায়ণ। এরপরে বাংলাদেশের একমাত্র আঞ্চলিক বীজ পরীক্ষাগার কোথায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনা। ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশের বৃহত্তম দত্তনগর কৃষি খামার অবস্থিত ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। আমরা একটু আগে দেখলাম যে বৃহত্তম খামার কোথায় অবস্থিত? ঝিনাইদহে। এই খামারের নাম কি? দত্তনগর কৃষি খামার। এটা মূলত ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবস্থিত। শস্য ভান্ডার হিসেবে পরিচিত হচ্ছে বরিশাল। শস্য ভান্ডার হিসেবে পরিচিত বরিশাল। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ম্যানিলা, ফিলিপাইন, যেটা 1960 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই যে বাংলাদেশের কৃষি জাদুঘর অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে, এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। কৃষি রূপকল্প টেকসই, নিরাপদ এবং লাভজনক কৃষি। ধানের যে রোগ হয়, ধানের রোগ হয় টুংরো রোগ, টমেটোর রোগ হয় ক্যাঙ্কার, তামাকের মোজাইক রোগ, তারপরে হচ্ছে আলুর বাদামি পচা রোগ, গমের টুন্ডু রোগ। দেখেন টুংরো কিন্তু ধানে হয়, কিন্তু গমে হয় হচ্ছে টুন্ডু, ভুট্টার ভুটা পচা রোগ। এরপরে আমাদের যে প্রধানমন্ত্রী পদক দেওয়া হয় বৃক্ষরোপণের জন্য, KIB পদক দেওয়া হয় কৃষির জন্য, আর রাষ্ট্রপতি পদক দেওয়া হয় শিল্পের জন্য। আচ্ছা, এখন আমরা দেখবো যে বাংলাদেশের কোন জেলাকে রুটির ঝিটি বলা হয়? ঠাকুরগাঁকে। বিশ্বের রুটির ঝিটি বলা হয় কোনটাকে? রাশিয়ার কোন অঞ্চলকে? রাশিয়া যেহেতু হচ্ছে গম রপ্তানিতে শীর্ষ দেশ। বাংলাদেশের কৃষি দিবস কোনটি? 1 অগ্রহায়ণ বা 15 নভেম্বর। 15 নভেম্বর হচ্ছে বাংলাদেশ কৃষি দিবস। বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় জিকরগাছা, যশোরকে।
কোন জেলাকে শস্য ভান্ডার বলা হয়? শস্য ভান্ডার বলা হয় বরিশাল জেলাকে। বঙ্গবন্ধু পদক দেওয়া হয় যে কারণে, এটা এখন আসবে না। এরপরে কৃষি কল সেন্টার কোনটি? কৃষি কল সেন্টার হচ্ছে 161-23, অর্থাৎ 16-123, কৃষি বাতায়ন 333 অন। শ্রমশক্তি জরিপে, আচ্ছা এটা কৃষি খাতে যে যতজন জড়িত, আমরা একটু আগে এটা পড়ছিলাম যে 45.33, অর্থাৎ 45% একটু বেশি জনগণ হচ্ছে কৃষিতে সম্পৃক্ত। কোন দশকে বাংলাদেশের কৃষির স্বর্ণযুগ বলা হয়? 80-র দশকে। আর এই যে চিংড়ি বাণিজ্যিকভাবে চাষ হয় বা রপ্তানিও শুরু হয় কিন্তু এই 80-র দশক থেকে। দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? প্রথম ভূমি ব্যবস্থাপনা চালু হয় হচ্ছে চট্টগ্রামে। কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে? 25 বিঘা পর্যন্ত যাদের জমি আছে তাদের জমির খাজনা মওকুফ করা হয়েছে। বাংলাদেশের মৎস্য সম্পদ, বাংলাদেশের ইলিশ উৎপাদনে পৃথিবীতে প্রথম, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মাছের তৃতীয়, তোষা মাছের তৃতীয়, সামুদ্রিক মাছের তৃতীয়, অর্থাৎ হচ্ছে বাকি সবগুলোতে তৃতীয়, শুধুমাত্র ইলিশ উৎপাদনে প্রথম। এখন ইলিশ সম্পর্কে আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, এই টপিকটা একটু খেয়াল করেন। এবং আমাদের এই 2 পেজ পড়লে শেষ, এখানে আবার অনেক কিছু পড়া লাগবে না। তো আমরা একেবারে ক্লাসের শেষ প্রান্তে, একটু মনোযোগ ধরে রাখেন। এবার যে টপিকগুলো আমরা পড়বো এগুলো কিন্তু হট টপিক, মাঝে কিছুটা গেছে একটু ঢিল দেওয়ার মতো, প্রথম দিকে গুরুত্বপূর্ণ টপিক পড়ছি, মাঝে একটু ঢিল টান দেওয়ার সমস্যা ছিল না, কিন্তু এবার এই টপিকগুলো কিন্তু হট টপিক। দেখেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম, দ্বিতীয় ভারত, তৃতীয় মিয়ানমার। বিশ্বে ইলিশ উৎপাদিত হয় কয়টি দেশে? 11টি দেশে। বিশ্বের টোটাল ইলিশের 80% উৎপাদিত হয় বাংলাদেশে। দেশে উৎপাদনে ইলিশ মাছ, বাংলাদেশের মোট উৎপাদিত মাছের মধ্যে ইলিশ উৎপাদিত হয় 12.23%। আর সবচেয়ে বেশি যেটা বাংলাদেশের জিডিপিতে প্রায় 1% অবদান থাকে হচ্ছে ইলিশের। 2022-23 অর্থ বছরে ইলিশের উৎপাদন কত লক্ষ টাকা? এটা দরকার নেই। আচ্ছা, ইলিশের পোনাকে বলা হয় জাটকা। কত সেন্টিমিটারের নিচে জাটকা ধরা যাবে না? 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চের। নদী বা যে জায়গাগুলোতে ইলিশ ধরা নিষিদ্ধ থাকে সেটাকে বলা হয় ইলিশের অভয়ারণ্য। ইলিশ উৎপাদনের শীর্ষ বিভাগ কোনটা? শীর্ষ বিভাগ হচ্ছে ভোলা, আর বিভাগ বরিশাল, আর জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের বর্তমানে ইলিশের অভয়াশ্রম আছে কয়টি? 6টি। অভয়াশ্রম আছে কয়টি? 6টি। এটাকে মনে রাখবেন সংখ্যাটা। জিডিপিতে অবদান কত? 1%। আর পুরো মাসের কত শতাংশ ইলিশ? সেটা হচ্ছে 12.23%। সারা বিশ্বে 11টা দেশে ইলিশ উৎপাদন হয়, তার মধ্যে বাংলাদেশ প্রথম, দ্বিতীয় ভারত এবং তৃতীয় মিয়ানমার। জাটকা সংরক্ষণ কর্মসূচি, অর্থাৎ হচ্ছে 25 সেন্টিমিটারের নিচে যে মাছটা আছে সেটা যেন না ধরা হয়। এই জন্য নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত 8 মাস হচ্ছে এই জাটকা সংরক্ষণ নিষিদ্ধ করা হয়, জাটকা আরোহণ নিষিদ্ধ করা হয়। তাহলে জাটকা এখন কিন্তু আবার হচ্ছে প্রচুর পরিমাণে ইলিশ ধরা হচ্ছে, ইলিশ ধরা বন্ধ আছে এখন, তো এইটার ভিতরে পড়তেছে, জুন থেকে নভেম্বরের মাঝামাঝি পড়তেছে না, উল্টা দিকে আসতেছে, যে জুনের পরের থেকে নভেম্বর পর্যন্ত ধরা যাবে, আবার ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন, এইভাবে ঘুরে যে 8 মাস, এই 8 মাস হচ্ছে নিষিদ্ধ থাকবে। মা ইলিশ রক্ষা করার জন্য 14 অক্টোবর থেকে 4 নভেম্বর 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। তাহলে বলা যায় যে নভেম্বর না, মানে জাটকা রক্ষার জন্য হচ্ছে নভেম্বর থেকে শুরু হয়, কিন্তু মা ইলিশের জন্য মানে ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যায় 14 অক্টোবর থেকে জুন পর্যন্ত। এরপরে 22 দিন ইলিশ ধরা বন্ধ থাকে, কিন্তু 8 মাস ছোট ইলিশ ধরা যায় না, আমি কোনো কারণে এটা গুলিয়ে ফেললাম। আচ্ছা, জাটকা রক্ষায় 2023 সালের 1 মার্চ থেকে 30 এপ্রিল 6টি জেলায় 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। তাহলে কয়টা জেলায়? 6টি জেলায়। কয়টা অভয়াশ্রমে? 5টি। আর যেহেতু এটা হচ্ছে আমাদের বাংলাদেশে, ইলিশের জন্য অভয়াশ্রম আছে কয়টি? অভয়াশ্রম আছে 6টি। প্রতি বছর সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন এবং সংরক্ষণে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকে। 20 মে থেকে 23 জুলাই। মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়? 80%। জিডিপিতে ইলিশের অবদান 1%। বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি ইলিশ আহরিত হয়? বরিশালে, আর জেলা হচ্ছে ভোলা। মৎস্য সংরক্ষণ আইন অনুসারে কত সেন্টিমিটারের নিচে ইলিশ ধরা যাবে না? 25 সেন্টিমিটার। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে বলবো, যেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন। এটি 21 পদক লাভ করে 2020 সালে। এর যে কিছু যে অঙ্গ সংস্থান আছে 5টা, এগুলো হচ্ছে স্বাদুপানির জন্য ময়মনসিংহ, লোনাপানি খুলনা, নদীর মাছ গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর, সামুদ্রিক কক্সবাজার, চিংড়ি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বাগেরহাট। বাংলাদেশের মৎস্য উন্নয়ন কর্পোরেশন বা BFDC, বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন অবস্থিত মতিঝিল, চট্টগ্রামে, এবং মেরিন ফিশারিজ একাডেমি অবস্থিত হচ্ছে চট্টগ্রামে। BFDC হচ্ছে উন্নয়ন যেটা, সেটা মতিঝিলে, আর যেটা হচ্ছে মেরিন ফিশারিজ একাডেমি সেটা হচ্ছে চট্টগ্রামে, চিংড়ি। বাংলাদেশে বাগদা বা চিংড়ির বাণিজ্যিক যে চাষ সেটা শুরু হয় 80 দশকে, অর্থাৎ 1976 সাল থেকে।
চিংড়ি চাষের জন্য প্রসিদ্ধ জেলা হচ্ছে যে 5টা জেলা: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, কক্সবাজার, নোয়াখালী। বাংলাদেশের কৃষি সম্পদকে বলা হয় হোয়াইট গোল্ড। বাংলাদেশের খুলনা অঞ্চলকে বলা হয় বাংলাদেশের কুয়েত। সমুদ্রের তীরবর্তী সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড চিংড়ি মাছের চাষ। স্বাদু পানিতে জন্মায় হচ্ছে গলদা চিংড়ি, আর লোনা পানিতে জন্মায় হচ্ছে বাগদা চিংড়ি। অর্থাৎ হচ্ছে যেগুলো ধান অঞ্চলে যে চিংড়ির চাষ হয় সেটা হচ্ছে গলদা চিংড়ি, আর যে একেবারে যে অঞ্চলে ঘেরের পানি বা নদীর পানি একদম লোনা থাকে সেই দিকে হচ্ছে বাগদা চিংড়ি চাষ হয়। প্রাকৃতিক উৎস হচ্ছে মৎস্য আরোহণের শীর্ষ দেশ হচ্ছে চীন, দ্বিতীয় ভারত, তৃতীয় হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে শুধুমাত্র ইলিশ উৎপাদনে প্রথম, বাকি সকল মৎস্য আরোহণে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়, চোখ বন্ধ করে তৃতীয়। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে বিখ্যাত হচ্ছে হালদা নদী। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়, হালদা নদী ঘোড়া ডিম দেবে না। থ্রোস্ট সেক্টর বলা হয় হিমায়িত খাতকে। পিরানহা এক ধরনের রাক্ষসী মাছ, মুখে ডিম নিয়ে বাচ্চা ফুটাই হচ্ছে তেলাপিয়া মাছ। মানুষের মৎস্য আইনে 23 সেন্টিমিটারের কম মাছ ধরা নিষিদ্ধ, ইলিশের ক্ষেত্রে 25 সেন্টিমিটার। আমরা কিন্তু একদম লাস্ট পেজে আছি, এটা পড়লে এই অধ্যায় আমাদের আপাতত কমপ্লিট। সামুদ্রিক মাছ উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ জেলা। সুন্দরবনের দক্ষিণে অবস্থিত দুবলাচর বিখ্যাত মাছ এবং শুটকির জন্য। সোনাদিয়া দ্বীপ প্রসিদ্ধ সামুদ্রিক মাছ শিকারের জন্য। ক্যাটফিশ জাতীয় মাছ, বোয়াল, শিং এবং মাগুর। পিসিকালচার হচ্ছে মৎস্য চাষবিদ্যা, দন্তসা থেকে পিসি। আমরা যেমন সেরিকালচার র থেকে রেশম, পিসি স থেকে মৎস্য, এটা মনে রাখতে পারি। হ্রাস এবং বায়োফ্লক পদ্ধতি মৎস্য চাষের সর্বাধুনিক দুটি পদ্ধতি, হ্রাস এবং বায়োফ্লক। RAS রেসিকুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম, বহুমুখী কৃষি কৌশল ও প্রযুক্তি গবেষণার অংশ হচ্ছে হ্রাস। বায়োফ্লক টেকনোলজি মাছের বর্জ্য থেকে খাদ্য তৈরি করে মাছকে খাওয়ানোর যে অভিনব পদ্ধতি তাকে বলা হয়। এই পদ্ধতিতে সনাতন পুকুরের মাছ চাষ থেকে 25 থেকে 30 গুণ বেশি মাছ পাওয়া যায়। মৎস্য প্রশিক্ষণ গবেষণা একাডেমি হচ্ছে সাভারে অবস্থিত, কিন্তু বাংলাদেশ মৎস্য উন্নয়ন যে কর্পোরেশন সেটা কিন্তু মতিঝিল ঢাকাতে অবস্থিত। উন্নয়ন কর্পোরেশন মতিঝিল ঢাকা, প্রশিক্ষণ যেটা সেটা সাভারে। সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম, সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইনস্টিটিউট চট্টগ্রাম, ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুর। বাণিজ্যিক কুমিরের চাষ হয় হচ্ছে ময়মনসিংহে। বাণিজ্যিকভাবে কুমিরের চাষ হয় কোথায়? ময়মনসিংহে। কিন্তু কুমির প্রজনন কেন্দ্র কিন্তু করমজল, সুন্দরবন। বাংলাদেশের শ্বেতস্বর্গ বলা হয় কোনটিকে? চিংড়ি মাছকে শ্বেত স্বর্ণ বলা হয়, এখানে টাইপিং মিস্টেক। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত, কিন্তু মেরিন ফিশারিজ ট্রেনিং একাডেমি যেটা সেটা চট্টগ্রামে অবস্থিত। মেরিন ফিশারিজ একাডেমি, যেটা কিন্তু ট্রেনিং না, মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম, ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুর। কিন্তু যদি নামটা বাংলায় থাকে, মৎস্য প্রশিক্ষণ একাডেমি যেটা সেটা কিন্তু সাভার, কিন্তু মৎস্য উন্নয়ন যে কর্পোরেশন সেটা কিন্তু মতিঝিল ঢাকা। নামগুলো একটু খেয়াল করবেন যাতে না গুলায় যায়। ব্ল্যাক টাইগার হিসেবে পরিচিত গলদা চিংড়ি। বাংলাদেশের প্রাণী সম্পদ, আমাদের লাস্ট টপিক কৃষি সম্পদ থেকে এই অংশটুকু। বাংলাদেশের প্রাণী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? লাইফ স্টক সাভার, ঢাকা। গবাদি পশু উৎপাদনে বাংলাদেশের বিশ্বে অবস্থান হচ্ছে 12তম। গরু পালনে বাংলাদেশ 12তম। ছাগলের দুধ উৎপাদনে তৃতীয়, ছাগল উৎপাদনে চতুর্থ। প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে বাংলাদেশের মানুষের প্রতি বছরে কয়টি করে ডিম খায়? 104টি। বাংলাদেশ মহিষ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? বাগেরহাট। বাগেরহাটে আরো একটা জিনিস আসে, সেটা হচ্ছে কি বলে, চিংড়ি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। তারপরটা যেটা আছে একদম লাস্ট এবং এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, যেটা বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো চীনের কোন প্রাণীর জিনগত রহস্য উন্মোচন করেছে? মহিষের। তো আমাদের পড়াশোনা আপাতত কৃষি ভিত্তিক চ্যাপ্টার থেকে এটা শেষ। পরবর্তী চ্যাপ্টার আছে আরো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা তৃতীয় চ্যাপ্টার, বাংলাদেশের জনসংখ্যা আদমশুমারি। এই চ্যাপ্টারের ক্লাস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আশা করি খুব দ্রুত এটার উপরে ক্লাস পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।